আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে সাক্ষ্য আইন। দেওয়ানি মামলা হোক আর ফৌজদারি মামলা হোক, আদালতে আপনাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তথ্য উপাত্তের ভিত্তিতে কি করতে হবে? মামলাটা প্রমাণ করতে হবে। এখন বার কাউন্সিলের পরীক্ষায় আমাদের মোটামুটি 15 মার্ক এখান থেকে আসে। যদি আমরা বলি সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে এটা, যেটাতে কম পড়ে আপনি 15 পাইতে পারেন। প্যানেল কোড বলেন, সিপিসি, সিআরপিসি অনেক বড়, মার্ক হচ্ছে 20। সেই তুলনায় সাক্ষ্য আইনের ধারাও কম, মাত্র 167টা। 15 মার্ক আপনাদের জন্য অ্যালোকেট করা আছে। এখন সমস্যা যেটা হচ্ছে যে আসলে সাক্ষ্য আইনের ভাষা অনেক কঠিন, যেহেতু সেই 1872 সালে তৈরি করা। তা আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়টার মধ্যে যেই কনসেপ্ট ভিত্তিক আমরা আপনাদেরকে পড়াবো, যদি আপনি শুধু এই কনসেপ্টটাও যদি পড়ে শেষ করতে পারেন, অন্য কিছু যদি নাও পড়েন, আশা করি যে 15-র মধ্যে 10টা এমসিকিউ আপনি পারবেন। না পাওয়ার কিছুই নেই। তো চলেন শুরু করা যাক যে সাক্ষ্য আইনটা কিভাবে পড়লে আমাদের জন্য ভালো হয়, যাতে আমরা বাস্তব জীবনেও অ্যাডভোকেট হওয়ার পরেও কাজে লাগাইতে পারি। এটা হচ্ছে একটা আপনার বাস্তব ভিত্তিক আইন, যেটা আপনি অ্যাডভোকেট হওয়ার পরেও প্রতিদিন আপনার কাজে লাগবে আদালত প্রাঙ্গণে। তো নিজেকে নিজে প্রশ্ন করবেন, প্রশ্ন করে নিজের উত্তরটা নিজেই লিখবেন। 1 মার্ক 2 মার্ক ছোট ছোট করে, তাহলে দেখবেন যে আপনার সাক্ষ্য আইনটা খুবই সহজ। তো প্রথমে আমরা চলে যাই যেখানে, সেটা হচ্ছে যে আমাদের এই যে সাক্ষ্য আইন যেটা আমরা পড়ব, সাক্ষ্য আইনের ক্ষেত্রে আমরা কোথায় প্রযোজ্য হবে, কোথায় প্রযোজ্য হবে না, প্রতিটা আইনের মধ্যে এমন কিছু কনসেপ্ট থাকে। তো এটার মধ্যেও সেই কনসেপ্টটা আছে। নিজেকে নিজে প্রশ্ন করবেন, যেমন তামাদি আইন কোথায় প্রযোজ্য হচ্ছিল, কোথায় হচ্ছে না। তাহলে সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয় আর কোথায় প্রযোজ্য হচ্ছে না। তো এটা যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে যে এটা আমাদের দেওয়ানি মামলায় প্রযোজ্য, ফৌজদারি মামলায়ও প্রযোজ্য। তাহলে আমরা এমন একটা আইন পড়তেছি যেটা আমাদের সিভিল লিটিগেশন এবং ক্রিমিনাল কেসের মধ্যে যোগসূত্র আছে। দুটা আইনকেই আমরা সাক্ষ্য আইনের মাধ্যমে যোগসূত্র ধরতে পারবো। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য না, জাস্ট এতটুকু মনে রাখবেন, আর চিন্তা করবেন এর বাইরে যা যত জায়গা আছে সব জায়গায় প্রযোজ্য, তাহলে সবচেয়ে বেস্ট। কারণ প্রশ্নগুলো আসে যে কোথায় প্রযোজ্য না। তো সর্বপ্রথমে বলতেছে যে যেগুলো আমরা হলফনামা করি বা যেটাকে আমরা এফিডেভিট বলি, দুটো একই জিনিস। বাংলা হচ্ছে হলফনামা, ইংরেজিতে বলি এফিডেভিট। যদি আদালত আপনাকে হলফনামার মাধ্যমে কিছু প্রমাণ করতে বলে, কিছু সাবমিট করতে বলে, সেক্ষেত্রে সাক্ষ্য আইনে কোনো ধারা উপধারা একদম 100% কার্যকারিতা নাই। মানে আপনি যে কোনোভাবে দিলেই চলবে। তো সহজ কথায় হচ্ছে হলফনামা বা এফিডেভিটে সাক্ষ্য আইন প্রয়োগ হবে না। এখন আপনি প্রশ্ন করেন যে কেন প্রয়োগ হবে না। মূলত যে জিনিসটা করা হচ্ছে সাক্ষ্য আইনে, আমরা কি জানি যে একটা আপনার চোখের সামনে একটা জ্বলন্ত প্রমাণ আছে, কিন্তু আদালত এডমিসেবল করতে পারে না যদি কন্ডিশন ফুলফিল না করে। আপনার চোখের সামনে একটা ভিডিও রেকর্ডিং আছে, একজন আরেকজনকে গুলি করছে, কিন্তু যদি ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে, ওই ভিডিও ফিটেজের জিরো, কোনো ভ্যালু নাই। একটা দলিল আপনার সামনে জ্বলন্ত, আদালতের সামনে দেখতেছে আপনি মালিক, কিন্তু যখন কন্ডিশন, যেটা এডমিসেবল হওয়ার কন্ডিশন যদি ফুলফিল না করে, ওই দলিলের কোনো দাম নাই। তাহলে ওই জন্য সাক্ষ্য আইনের ক্ষেত্রে আদালতে যখন আমরা যাব, তো এই ক্ষেত্রে আপনি বাস্তব জীবনেও যেটা কাজে লাগাবেন, যে শুধু এভিডেন্স হইলে হবে না, এভিডেন্সটা আইনগতভাবে লিগালি এডমিসেবল কিনা। কারণ এটা যদি আপনি না বুঝেন, আপনি কোনো মামলায় জিততে পারবেন না। অপরপক্ষ আপনাকে 10টা 20টা এভিডেন্স দেখাবে, তো আপনাকে ওইখান থেকে বাছাই করতে হবে যে কোন কোনটা আইনগতভাবেই এডমিসেবল হবে না, আর কোন কোনটার ক্ষেত্রে আপনি বিরোধিতা করবেন, আর কোন কোনটার ক্ষেত্রে আপনি নীরব থাকবেন। ক্রিমিনাল লয়ার যদি হইতে চান, এই বেসিকটা আপনার থাকতে হবে যে প্রতিটা বিষয়ে আপনি কথা বলতে পারবেন না, কিছু জিনিস আইনগতভাবেই বাদ দিবেন, আর শুধু কয়েকটা জিনিসের আপনি কাউন্টার করবেন, একটা বা দুইটা এভিডেন্স আপনি কাউন্টার করবেন, বাকিটা আইনের কাজ আইন করবে। এখন এই হলফনামাটা যাতে সহজ করা হয়, যাতে সাক্ষ্য আইনের বেসিক প্রিন্সিপালগুলো প্রযোজ্য না হয়, এই জন্য প্রথমেই এক্সক্লুড করা হয়েছে যে হলফনামা বা এফিডেভিটে কোনো সাক্ষ্য আইনের ধারা উপধারা প্রযোজ্য হবে না। 2 নম্বর হচ্ছে আমরা যে মিডিয়েশনগুলো করি, আরবিট্রেশন করি, সালিশ করি, যেমন দেওয়ানি মামলা আমরা সালিশাসি সমঝোতা করি, আদালতের বাইরে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করি, অথবা আমরা বলতে পারি যে আপনি যে কম্পাউন্ড করেন আদালতের বাইরে। তো এই যে সালিশকারক বা আরবিট্রেশন প্রক্রিয়ার ক্ষেত্রে সাক্ষ্য আইনের কোনো ধারা উপধারা 100% রূপে পালন করার বাধ্যবাধকতা নাই। তার মানে যখন আপনারা দুইজনে আপোষে বসবেন, নানা প্রকার তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারেন, সাক্ষ্য আইনের ওই কন্ডিশনের মধ্যে পড়বে না।
আর 3 নাম্বারটা মনে রাখবেন, বাংলাদেশে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছে, এদের সবার পৃথক পৃথক নিজস্ব আইন আছে। মানে যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যারা কাজ করে, এরা যদি কোনো অপরাধ করে, এই অপরাধগুলোর বিচার কোর্ট মার্শালে হয়। এখন ওই কোর্ট মার্শালের ক্ষেত্রে এই সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। তবে এই ক্ষেত্রে একটা কনফিউজিং দুটো জিনিস আছে। ইন জেনারেল কোর্ট মার্শালে প্রযোজ্য হবে, তবে যেগুলো আমাদের আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্স অ্যাক্টের অধীনে যদি কোর্ট মার্শাল হয় তবেই প্রযোজ্য হবে না। এই বেসিক জিনিসটা মনে রাখবেন যে কোর্ট মার্শালে কখন প্রযোজ্য হয় আর কখন হয় না। যদি আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্স অ্যাক্টের অধীনে ওই কোর্ট মার্শাল চলে তাহলে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না, আর এই আইনের বাইরে যদি কোর্ট মার্শাল চলে তখন প্রযোজ্য হবে। এখন আপনিকে যদি এখন উল্টা প্রশ্ন করা হয় যে আমরা জানলাম কোথায় প্রযোজ্য হবে না, তাহলে কোথায় প্রযোজ্য হবে? তা আপনি এক শব্দে বলে দিতে পারবেন, যত জুডিশিয়াল প্রসিডিং আছে। তাহলে এভরি জুডিশিয়াল প্রসিডিং, জুডিশিয়াল প্রসিডিং মানে যেখানে শপথের মাধ্যমে এভিডেন্স নেওয়া হয়, সেখানে হয়তো আপনাকে ওথ করানো হয় অথবা আপনি হল অফ করেন, সত্যপাঠ করেন, এই দুইটাকেই বলতেছি আমরা জুডিশিয়াল প্রসিডিং। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে একটা এমসিকিউ এখান থেকে আপনার আসতে পারে যে সাক্ষ্য আইনের ক্ষেত্রে কোনটি সত্য বা কোথায় প্রযোজ্য, কোথায় প্রযোজ্য না। এইটা হচ্ছে আপনার একটা কনসেপ্ট। তাহলে এটা আপনার মুখস্থ করার চাইতে বুঝার জিনিসটা। এখন চলে আসি যে আপনি সেকশন হিসেবে পড়ার কোনো দরকার নেই, আপনি কনসেপ্টটা পড়েন যে আপনি যে মামলাটা লড়তেছেন মক্কেলের, কাকে কাকে মামলায় সাক্ষী দিতে পারবেন, এদের যোগ্যতাটা কি, কম্পিটেন্সি আছে কিনা। কারণ অযোগ্য সাক্ষীর যোগ্য কি করবে না, আদালত গ্রহণ করবে না। তাইলে আপনি প্রশ্ন করেন কারা সাক্ষ্য দিতে পারবে, অর্থাৎ সাক্ষীর যোগ্যতাটা কি। এখন এইটার জন্য আমরা টোটাল যদি দেখি 4টা সেকশন পাবো। তাহলে সাক্ষীর যোগ্যতা রিলেটেড 4টা সেকশন পাবো। এই 4টা সেকশন যদি হেডিংও মনে রাখেন এমসিকিউর জন্য যথেষ্ট। সর্বপ্রথম 118তে আমরা পাবো যে বলতেছে যে দুনিয়াতে যত ব্যক্তি আছে প্রতিটা মানুষই সাক্ষ্য দিতে পারে, মানে প্রতিটা ব্যক্তি কম্পিটেন্স। তবে এক্সেপশন দেওয়া আছে। তাহলে জেনারেল নিয়ম হচ্ছে প্রতিটা ব্যক্তি সাক্ষ্য দিতে পারে। এখন ব্যতিক্রমগুলোর মধ্যে প্রথমে বলতেছে যদি কারো কোনো বয়স কম হয়, মানে শিশু বাচ্চা হয়, যে রেশনাল প্রশ্ন বুঝতে পারে না, তার উত্তর দিতে পারে না, তো আপনার কাছে এমসিকিউর অপশন থাকে যে 5 বছরের বাচ্চা, সে কিন্তু মেচিউর, তার সাক্ষ্য গ্রহণ করা যাবে কিনা। তো এই জন্য আপনাকে বুঝতে হবে জেনারেল লাইন, সবাই সাক্ষ্য দিতে পারে। ব্যতিক্রম কখন? যখন অতি অল্প বয়সের কারণে সে যদি প্রশ্ন বুঝতে না পারে, উত্তর দিতে না পারে, তখনই শুধু অযোগ্য হবে যদি আদালত মনে করে। অথবা অতি বয়স্ক, 70, 80, 90 বছর হয়ে গেছে, এখন ধরেন যে সে হয়তো ব্যক্তি জীবনে ভালো ছিল আগে, এখন বয়সের কারণে সে যথাযথ প্রশ্ন এবং তার উত্তর দিতে পারে না, তাহলে সে অযোগ্য হবে। কেউ কোনো শারীরিক, ফিজিক্যাল অথবা মেন্টাল কোনো প্রকার ডিজিজে ভুগতেছে, যার কারণে সে প্রশ্ন বুঝে তার মতো অ্যান্সার করতে পারতেছে না। এই যে প্রশ্ন বুঝে অ্যান্সার বলতে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি, সে বলল যে আমি তো রাতে ঘুমাই নেই। মানে আপনি প্রশ্ন করতেছেন একটা, সে উত্তর দিচ্ছে আর একটা। তো এগুলোকে বলি যে আমরা রেশনাল যদি অ্যান্সার দিতে না পারে। অথবা বলতেছে যে অন্য যেই কোনো উপযুক্ত কারণ যার কারণে আদালতের মনে হইতে পারে যে এই ব্যক্তিকে আমি যে প্রশ্ন করতেছি সে প্রশ্ন বুঝতেছে না এবং সে অনুযায়ী অ্যান্সার দিচ্ছে না, তাহলে এই 4টা গ্রাউন্ডেই আদালত তাকে বলতে পারে অযোগ্য। আর জেনারেল নিয়ম হচ্ছে দুনিয়াতে যত মানুষ আছে, চাই কম বয়স্ক হোক আর অতি বয়স্ক হোক, পুরুষ হোক আর স্ত্রী হোক, সে সাক্ষ্য দেওয়ার যোগ্য। এই 118-র একটা ব্যাখ্যা দিয়ে বলতেছে যারা লুনেটিক, যাদেরকে আমরা পাগল বলি, এই পাগল ব্যক্তিও যোগ্য সাক্ষী হইতে পারে যদি সে যেই সময়টার মধ্যে ভালো আছে ওই সময়টার মধ্যে যদি অ্যান্সার দেয়। চিকিৎসা জগতে দেখবেন যে কেউ কি আছে সন্ধ্যাবেলা পাগল হয়, সকালে ভালো থাকে, কেউ সকালে পাগল হয়, রাতে ভালো থাকে, ওই ভালো অবস্থা তার সাক্ষ্য নেওয়া যাবে। তাহলে আপনি প্রথমে নিজেকে প্রশ্ন করলেন, একটা আমরা পাইলাম 118 কারা সাক্ষী দিতে পারবে। এখন আমাদের আশেপাশে বাস্তবে আমরা দেখব বোবা ব্যক্তি আছে যারা কথা বলতে পারে না, অথবা আমরা এটা আপনার একটা মডিফিকেশন দিয়ে বলতে পারে যে আনএবল টু কমিউনিকেট, যে যোগাযোগ করতে পারে না। তাহলে এই আপনার ডাম উইটনেস কত ধারায় আছে এরকম এমসিকিউ হইতে পারে। আবার এই যে বোবা সাক্ষী, তার সাক্ষ্যটা কি হবে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি এমন একজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে আনছেন সে কথা বলতে পারে না, তাইলে আদালতে কিভাবে তার সাক্ষ্যটা দেওয়াবেন? এটা মুখস্থ করার কিছু না, আপনি নিজেকে প্রশ্ন করে উত্তর দেন। তা আপনি বলবেন যে সে ইশারা যদি ভাষা বুঝে, তার ইশারায় ভাষাটা আমরা রেকর্ড করব প্রকাশ্য আদালতে, অথবা সে যদি লেখাপড়া পারে তাইলে তার ওইটা আমরা লিখিত নিব, এই দুটাই হইতে পারে, আর কিছু না।
তাহলে তার ইশারা ইঙ্গিতে যদি সম্ভব হয় অথবা সে যদি লিখিত দিতে পারে, প্রকাশ্য আদালতে আমরা কি করব, তার সাক্ষ্যটা নিব। এখন আপনি প্রশ্ন করতে পারেন নর্মালি তাহলে এই সাক্ষ্যের ভিত্তিটা কি হবে, এটা কি মৌখিক সাক্ষ্য হিসাবে ধরবো না দালিলিক সাক্ষ্য, যেহেতু এটা লিখিত। তো এই 119 বলতেছে যদিও এটা লিখিত তারপরেও এটা একটা মৌখিক সাক্ষ্য। তাহলে 119 দ্বারায় বোবা সাক্ষীর সাক্ষ্য যেটা আমরা রেকর্ড করি যদিও লিখিত, কিন্তু সেটা একটা ওরাল এভিডেন্স হিসাবে গণ্য হবে। সর্বশেষ 120, 120-এ নর্মালি দুইটা কথা বলে। আপনি যদি কোনো দেওয়ানি মামলা করেন, সিভিল মামলার ক্ষেত্রে বাদী বিবাদী দুইজনই যোগ্য সাক্ষী। আপনি কোনো মামলা করছেন, আপনি নিজেকে অ্যাজ এ উইটনেস ওইখানে দিতে পারবেন যে আমি নিজের মামলার নিজে হচ্ছে সাক্ষী। কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে এরকম হয় না, তাহলে দেওয়ানি মামলার পক্ষদয় যোগ্য সাক্ষী। এরপরে বলতেছে এদের স্বামী স্ত্রীরাও যোগ্য সাক্ষী, মানে আপনার স্ত্রীও যোগ্য সাক্ষী হবে দেওয়ানি মামলার ক্ষেত্রে। আর ফৌজদারি মামলায় শুধু একটু ব্যতিক্রম, বলতেছে যে ফৌজদারি মামলায় যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি এভিডেন্স হিসেবে উইটনেস হিসেবে কাউকে নিয়ে আসতে পারবেন, তাহলে ওই ব্যক্তির স্বামী বা স্ত্রী এরাও যোগ্য সাক্ষী হবে। তো আপনি এখানে একটা প্রশ্ন করবেন যে তাহলে স্বামী স্ত্রী আমরা সবাই জানি, সবাই স্বতন্ত্র, এত কনফিউশন কেন? আমাদের এই সাক্ষ্য আইনটা হচ্ছে একটা কনসোলিডেটেড অ্যাক্ট, মানে এই উপমহাদেশে হিন্দু আইন ছিল, মুসলিম আইন ছিল, এটা ছাড়া ব্রিটিশদের তাদের আইন ছিল। তো এই প্রতিটা আইনকে কনসোলিডেট করতে গিয়ে দেখা গেছে যে হিন্দু আইনে একটা কনসেপ্ট হচ্ছে, যারা হিন্দু আইনের সম্পর্কে কিছু জানেন তাদের বিয়ে শাদীর মধ্যে যেটা হয় যে এটা হচ্ছে যে জন্ম জনান্তরের বন্ধন, মানে দুইটা দেহ একটা আত্মা হয়ে যায়, তারা দুইটা স্বামী স্ত্রীকে একটা আইডেন্টিটি হিসাবে কল্পনা করে। নর্মাল এটা হচ্ছে হিন্দু আইনের একটা থিওরি। ওইটাকে কাউন্টার করার জন্য এই সাক্ষ্য আইনে দিয়ে বলতেছে যে না, স্বামী স্ত্রী দুইজন পৃথক ব্যক্তি, একক সত্তা না। তো ওইটাকে কাউন্টার করতে গিয়েই এখানে এই জিনিসটা দিতে হইছে যে স্বামী একটা ব্যক্তি, স্ত্রী একটা ব্যক্তি, দুইজনই স্বাধীন সত্তা আছে, এদেরকে আমরা একে অপরের বিরুদ্ধে অ্যাজ এ উইটনেস হিসাবে নিয়ে আসতে পারবো। তাহলে এই তিনটা সেকশন আপনি নিজে নিজে একটু লিখেন, জাস্ট হেডিংটা মনে রাখেন। অত কঠিন কিছুই নাই, একদম সহজ বাংলা ভাষা আমরা বললাম। সবাই সাক্ষী দিতে পারবে কততে আছে 118, বোবা সাক্ষী দিতে পারবে 119, স্বামী স্ত্রী এবং মামলার বাদী বিবাদী 120। এই 3 লাইন 3টা সেকশন যথেষ্ট আপনার জন্য। পাশাপাশি আরেকটা সেকশন আমরা পাবো যেটা হচ্ছে 133। এটা হচ্ছে যে একমপ্লিস, মানে যারা একসাথে অপরাধ করে, যাদেরকে আমরা বলি যে দুষ্কর্মের সহযোগী, যারা একসাথে অপরাধ করে, একজন আরেকজনের জন্য যোগ্য সাক্ষী। তাহলে যদি ধরেন যে চুরি করছে, 10 জন চোর ছিল, সেখান থেকে একজন যদি আপনার পক্ষে আসে, যেটা আমরা সিআরপিসিতে পড়ছি রাজ সাক্ষী হিসাবে আসে, সে একজন কম্পিটেন্ট উইটনেস হবে। তাহলে একমপ্লিসও একজন যোগ্য সাক্ষী। তাহলে এই 4টা সেকশন আপনি পৃথক করে লিখে নিজের মতো করে একটা হ্যান্ড নোট রাখেন যে কারা সাক্ষ্য দিতে পারবে বা আদালতে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যোগ্যতাটা কি। এই 4টা সেকশন মনে রাখা অতটা জটিল কিন্তু কিছু না, এই জিনিসটা একটু মনে রাখবেন। আর বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি নিজেকে প্রশ্ন করেন যে একটা মামলায় কয়টা এভিডেন্স লাগে, কয়টা সাক্ষীকে দিতে হয়। নর্মালি দেখবেন যে 10টা, 20টা, 30টা, 40টা, 100টাও সাক্ষ্য সেখানে থাকে। তো আমাদের 134 জেনারেল নিয়ম বলতেছে যে কোনো একটা ফ্যাক্ট বলতে পারি একটা মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর দরকার নাই। কোনো মামলা কোনো সাক্ষী ছাড়াও শুধু ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমেও কি হইতে পারে, শাস্তি দেওয়া যাইতে পারে। তাহলে মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তির দরকার হয় না যে একজন লাগবে, 2জন লাগবে, 3জন লাগবে। যেমন আপনার বিয়ে করতে 2জন লাগে সাক্ষী, আপনি যে কোনো চুক্তি করতে অ্যাটলিস্ট 2জন, আমরা বলি যে অ্যাটেস্টেড উইটনেস লাগে। কিন্তু এইখানে বলতেছে যে মামলা প্রমাণ করতে অত কিছু লাগে না, নির্দিষ্ট কোনো সাক্ষী নাই। আপনার যদি 10জন দরকার হয় 10জন দিবেন, যদি একজন দরকার হয় একজন দিবেন। তাহলে এইখানে আমরা যে কয়টা সেকশন পড়লাম, এই কয়টা সেকশনও যদি আপনি নোট করে রাখেন, বারবার পড়েন, এটাই যথেষ্ট। এখান থেকে আপনি 1 থেকে 2 মার্ক কমন পাবেন। ভিতরে যদি নাও যান, উদাহরণ নাও দেখেন। তো আমরা আসলে ওই বেয়ার অ্যাক্টের শব্দ পড়ে পড়ে বা বিভিন্ন গাইড বই পড়ে আমাদের কাছে মনে হয় যে অনেক কঠিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি গত 5 বছর যাবৎ সাক্ষ্য আইনটা পড়াচ্ছি, সবচেয়ে সহজ হচ্ছে সাক্ষ্য আইন আর সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই দুইটার মতো সহজ কোনো আইনই নেই। তো যাক, আমরা দ্বিতীয় অংশে যাই। এরপরে যেটা হচ্ছে যে আপনি আদালতে যখন যাবেন, আমরা প্রথমে বললাম যে আপনাকে সবকিছু প্রমাণ করতে হবে না। তাহলে আপনি জেনে নেন যে কোন বিষয়টা প্রমাণ করতে হয় না, আদালত অটোমেটিক নিজের থেকে বুঝে নিবে, আপনার জীবন থেকে ঝামেলাটা একটু কমবে।
তো এই রিলেটেড আমরা তিনটা সেকশন পাবো। একটা ত্রিভুজ এঁকে তিনটা সেকশন লিখবেন, 56, 57 এবং 58। তো এখানে 56-এর সেকশন নাম্বারটা মনে রাখবেন। এখানে বলে যে বিচারিক বিষয় মানে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, ইংরেজিটাও একটু মনে রাখবেন, কোট আনকোট জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট মানে বিচারিক দৃষ্টিগোচর বিষয়, যে বিষয়টা বিচারকের দেখার বিষয়, আপনার দরকার নাই। তাহলে 56-এ বলতেছে আমরা ওই জিনিসটা প্রমাণ করব না যদি ওইটা বিচারিক দৃষ্টিগোচর বিষয় হয় বা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট হয়। আর 58-তে বলতেছে কেউ যদি কোনো জিনিস অ্যাকনলেজ করে মানে স্বীকৃতি দিয়ে দেয়, কোনো জিনিস যদি স্বীকার করে নেয়, তাহলে ওটা প্রমাণ করার দরকার নেই। আপনারা আমার মধ্যে টাকা নিয়ে গন্ডগোল, আমি আমি যদি বলি যে ঠিক আছে সে আমার কাছে 10 লাখ টাকা পাবে, তাহলে টাকা পাবেন কি পাবেন না এটা নিয়ে আর কোনো ইস্যু গঠন হবে না, কারণ আমি তো অ্যাকসেপ্ট করছি যে আপনি 10 লাখ টাকা পাবেন, এডমিশনটা দিছি। তাহলে যে কোনো এডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভ, যেটা কেউ স্বীকার করে নিছে ওটা প্রমাণ করার দরকার নেই। তবে এটার আবার উল্টাটাও মনে রাখবেন, আদালত যদি মনে করে যে এই এডমিশনের পিছনে কোনো দূরদৃষ্টি আছে, কোনো প্রকার ষড়যন্ত্র আছে, কোনো মেলাফাইড ইন্টেনশন আছে, তাহলে আদালত আপনারা বলতে পারে যে না, যতই এডমিশন করুক আদালত চাইলে বলতে পারে না এটা প্রমাণ করেন। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট প্রমাণ করতে হবে না, এডমিটেড ফ্যাক্ট প্রমাণ করতে হবে না। এখন এই জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কতটা আছে এইটা মাঝে মধ্যে আসে। টোটাল আপনি যদি 11টা মনে নাও রাখতে পারেন, শুধু মনে রাখবেন যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট 11টা আছে, এতটুকুই যথেষ্ট। মাঝে মধ্যে দিয়ে দেয় যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কতটা ক্ষেত্র। যদি আপনার 11টা মনে নাও থাকে কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট উপরের এই হেডিংটা মনে রাখবেন। আর যারা মনে রাখতে চান, আমরা ট্রাই করেছি যতটা সহজভাবে মনে রাখা যায়। যেমন ধরেন যে আমরা বলতেছি যে বাংলাদেশের যত আইন, যুদ্ধের যত আইন, এগুলো কি হয় যে কোনো দেশের সংসদে পাশ হয়, তাইলে তিনটা আপনার মনে আসে গেল, দেশের আইন, যুদ্ধের আইন সংসদে পাশ হয়, আইন সংসদে পাশ হয়, এই কমন জ্ঞানটা আমাদের সবার আছে। তাহলে আপনি এক লাইনে তিনটা কিন্তু মুখস্থ করে ফেললেন, বাংলাদেশের আইন, যুদ্ধের আইন সংসদে পাশ হয়। তো একটা আইন পাশ হওয়ার পরে কি করে, সেখানে আমরা দেখি যে রাষ্ট্রপতির আদেশ ক্রমে সেখানে একটা সিল দেওয়া থাকে। তাহলে ওই পাশকৃত আইনটাতে সিল দেন, আর সিলটা কে দেন, যারা সচিব আছেন মানে গেজেটেড কর্মকর্তা, যাদের বেতন ভালো, যাদেরকে আমরা ক্যাডার বলি, তো ওইটা ওই গেজেটেড কর্মকর্তা। তাহলে এই একটা লাইনে আপনার পাঁচটা কিন্তু মুখস্থ হয়ে গেল, অ্যাটলিস্ট এই পাঁচটা মনে রাখা সহজ। তাহলে দেশের আইন, যুদ্ধের আইন সংসদে পাশ হয়, আর সিল দেন গেজেটেড কর্মকর্তা। এর মানে হচ্ছে বাংলাদেশের যত আইন আছে এগুলো আপনার প্রমাণ করার দরকার নাই, যুদ্ধের যত আর্টিকেল অফ ওয়ার আছে প্রমাণের দরকার নাই, সংসদে কিভাবে আইন পাশ হয় আপনার প্রমাণের দরকার নাই, বাংলাদেশে অনুমোদিত যত প্রকার সিল আছে এগুলো আপনার প্রমাণ করার দরকার নাই, গেজেটেড কর্মকর্তা যারা আছে এদের নাম, পদ পদবি, কার কি দায়িত্ব, এগুলো আপনার প্রমাণ করার দরকার নাই, এগুলো বিচারক সাহেব নিজে থেকে দেখে নেবেন। তাহলে আপনি এই ছোট্ট লাইনটা লিখে পাঁচটা জিনিস 2-3 বার প্র্যাকটিস করেন, দেখবেন মুখস্থ হয়ে গেছে। যে কোনো বড় একটা জিনিস যখন আপনার মনে থাকবে না, ওইটাকে আপনি কি করবেন, সাব ডিভিশন করবেন, তাইলে মনে থাকবে। তাহলে এই পাঁচটা সহজে মনে থাকবে। এখন বাকি যে 6টা আছে এটার ক্ষেত্রে কিছুটা আপনি যদি সময় দেন মনে থাকবে। এখন এখানে বলতেছে যে স্বীকৃত বন্ধু দেশ মানে যে দেশগুলোকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে, যে দেশগুলোকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে ওই দেশগুলার প্রেসিডেন্টের নাম কি, পতাকাটা কি, এগুলা প্রমাণ করার দরকার নাই। তো এই ক্ষেত্রে একটা জিনিস যেটা চলে আসে, বাংলাদেশ মূলত কিছু কিছু দেশকে এখনো অ্যাপ্রুভাল দেয় নাই, যেমন ইসরায়েলকে বাংলাদেশ কি করে নাই, এখন পর্যন্ত স্বীকৃতি দেয় নাই। তাহলে কোনো বিষয় যদি আদালতে ইসরায়েল রিলেটেড আসে তাহলে ওইটা আদালতের দৃষ্টিগোচর বিষয় হিসেবে বিবেচিত হবে না, যেহেতু এটা বাংলাদেশ সরকার রেকগনাইজ করে না, আপনাকে প্রমাণ করতে হবে। গতবার আগের বার সম্ভবত এরকমই একটা প্রশ্ন ছিল এখান থেকে। তাহলে যেই যে দেশগুলোকে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে সেই দেশগুলার প্রেসিডেন্ট, কার কি পদ পদবি, তাদের কি ন্যাশনাল পতাকা, এগুলো প্রমাণ করার আমাদের দরকার নাই। তাহলে স্বীকৃত বন্ধু দেশের যদি আমরা নাম, পতাকা এগুলো যদি জানতে চাই, আপনি ওই দেশে যাবেন, ভ্রমণ করবেন, তো ভ্রমণ করতে হলে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাবেন, এক টাইম জোন থেকে অন্য টাইম জোনে যাবেন, আর অবশ্যই চাকরি করেন, ছুটি নিয়ে যাইতে হবে। তো ওই জন্য বলতেছে যে মহাদেশ কয়টা আছে, টাইম জোন কয়টা আছে, সরকারি কোন দিনগুলা সরকারি ছুটি আছে, এই দিনগুলা প্রমাণ করার দরকার নাই। যেমন ধরেন যে আমরা তামাদি আইন নিয়ে ধরলাম যে একটা, এখন বাংলাদেশে সম্ভবত ছুটি চলতেছে, আজকে সম্ভবত বন্ধ ছিল, এখন আজকে দিনটা যে বন্ধের দিন, যদি কোনো বিষয় নিয়ে বিরোধ হয় এটা প্রমাণ করার দরকার নাই, কারণ এটা রাষ্ট্রীয় ছুটি,
সরকার কর্তৃক গেজেটকৃত ছুটি, এটা বিচারক দেখবে, আপনার দেখার বিষয় না। তাহলে যে কোনো মহাদেশ, যে কোনো টাইম জোন, যে কোনো ছুটি, এগুলো আমার প্রমাণ করার দরকার নাই। এরপরে যদি সে দেশের মানচিত্র অতিক্রম করবেন, আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন, অবশ্যই বাংলাদেশের ভূখণ্ড আপনার ত্যাগ করতে হবে। তো বাংলাদেশের ভূখণ্ড কোন জায়গাটা, এটাকে আপনাকে প্রমাণ করতে হবে কিনা। যেমন আমরা ভারতের সাথে কি করেছি, সীমান্ত বিনিময় করেছি। এখন কোন জেলাটা বাংলাদেশে পড়ছে, কোনটা ভারতে চলে গেছে, এটা আপনার প্রমাণ করার দরকার নেই। এটা যে সরকার যে তাদেরকে বেতন দিচ্ছে, বিচারকদের দায়িত্ব, ওই গেজেট তারা রাখবে, ওইটা তাদের দায়িত্ব। তাহলে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশে কত স্কোয়ার ফিট, কোন জায়গায় কোনটা অন্তর্ভুক্ত, এটা আমাদের প্রমাণ করতে হবে না। যদি কোনো বিরোধ ঘটে, আদালত নিজে থেকে দেখবে। আর যেটা 9 নম্বরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যদি কোনো দেশের সাথে বাংলাদেশের শত্রুতা হয়। যেমন ধরেন যে এখন আমাদের ইন্ডিয়ার সাথে শত্রুতা চলতেছে, তবে এটা নর্মালি শত্রুতা না। শত্রুতা বলতে স্টেট অফ ওয়ার ঘোষণা করা হয় একটা দেশ আরেকটা দেশের সাথে। যেমন ধরেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেছে, তো এখন ওই রকম ক্ষেত্রে কখন যুদ্ধ শুরু হয়েছে, কতদিন চলতেছিল, কখন গিয়ে থামছে, ওইটাও বিচারিক দৃষ্টিগোচর বিষয়। আর যেই সমস্ত বিচারকরা আদালতে আছেন, কে কে কোন কোন বিচারক আছেন, কোন পদে আছেন, কে কে কর্মকর্তা, কোন কোন অ্যাডভোকেট, কার কি নাম, কার কি পদ পদবি, সব কিছুর দায়িত্ব হচ্ছে বিচারকের। উনি এগুলা ঠিক করবেন, জানবেন, আপনার প্রমাণ করার দরকার নেই। আর সর্বশেষ সড়ক এবং জলপথ। সড়ক বিভাগের কি কি নিয়ম কানুন আছে, জলপথের কি কি নিয়ম কানুন আছে, এগুলো প্রমাণ করার দরকার নাই। এগুলোও বিচারিক দৃষ্টিগোচর বিষয় হিসাবে বিবেচিত হবে। তাহলে এই 11টা জিনিস আপনি একটু টাইম দিয়ে পড়বেন, 1-2বার ট্রাই করবেন নিজের মতো করে, ছোট ছোট করে। কারণ হচ্ছে এই 11টা থেকে কি করে যে আপনার 4টা অপশন দেয়, যে কোনটা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্টর অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত না। তাহলে এই যে 3টা আমরা সেকশন পড়লাম, এখান থেকে আপনি একটা এমসিকিউ আশা করতে পারেন এই 3টা সেকশন থেকেই। আপনি সম্পূর্ণ যে সাক্ষ্যটা না পড়ে যে এই 3টা সেকশনে আধা ঘন্টা সময় দেন, আশা করি যে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এইটা ছিল আমাদের আরেকটা কনসেপ্ট। এখন চলে আসি আমরা ইস্টপল রিলেটেড একটা পৃথক কনসেপ্ট পাবো, এটার মধ্যেও 3টা সেকশন। তো এই জন্য আমরা যে জিনিসগুলো পড়াই এর মধ্যে বলি যে ত্রিভুজ আকারে যদি আপনি পড়েন আসলে ভালো হয়। দেখেন যে এই সাক্ষ্য আইনের মধ্যে 115, 116, 117 3টা সেকশন আছে। এখন সমস্যা হচ্ছে এইখান থেকে প্রশ্নগুলো আসে খুব গভীর থেকে, সরাসরি আপনারা দেয় না। তো এই জন্য গভীরে জিনিসটা একটু আমরা যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে ইস্টপল আসলে জিনিসটা কি, সকার্যজনিত বাধা। এটা মূল কথাটা হচ্ছে, যেমন বাস্তব জীবনে আমি যদি বলি আপনাকে একটা কথা যে ঠিক আছে আমি ভাই আপনাকে এই জিনিসটা দিব, 2 দিন পরে যদি অস্বীকার করি, আপনি বলবেন যে ভাই আপনি বলছেন দিবেন, এখন কেন আপনি না দিবেন। এই জিনিসটা এটার মধ্যে, আপনি যখন একটা কিছু ডিক্লারেশন দিবেন, একটা কাজ করবেন, একটা ঘোষণা দিবেন, যেখানে আমি কি হব, আপনার কথা বিশ্বাস করে তার উপর অ্যাক্ট করব, পরে আপনি পিছনে ফিরে তাকাইতে পারবেন না। তার মানে মূল কথাটা হচ্ছে আপনি নিজের জীবনের সাথে কল্পনা করেন, যখন আপনি কাউকে কোনো কথা দিচ্ছেন যে তার জন্য এই কাজটা আপনি করবেন, সে আপনার কথার উপর বিশ্বাস করে সামনে আগাইলো, যে কোনো কাজ হইতে পারে, পরে আপনি আইনগতভাবে পিছনে আপনি ফিরতে পারবেন না, আপনার স্টপলে বাড়িত করবে। তো এই জন্য বিভিন্ন আপনি মামলার মধ্যে, দেওয়ানি মামলার আর্জির শেষের অংশে দেখবেন যে বাদীর দাবি স্টপলে বাড়িত, বাদীর দাবি ওয়েবারে বাড়িত, বাদীর দাবি আইনগতভাবে কার্যকর করা যাবে না, এইরকম পাইকারি কিছু কথা থাকে। তো স্টেপলটা আগে বুঝেন যে এইটা হচ্ছে একটা লিগ্যাল প্রিন্সিপাল বা ডক্টরিন। ডক্টরিন মানে হচ্ছে যেটা আইন সিদ্ধ, যেটা প্রতিষ্ঠিত একটা জিনিস, এটাকে বলি যে আমরা ডক্টর আইন, বা আপনি বাংলায় বলতে পারেন লিগ্যাল প্রিন্সিপাল বা আইন সিদ্ধ নীতি। এটা শুধুমাত্র দেওয়ানি বিষয়, সিভিল লিটিগেশন, সিভিল মামলায় প্রযোজ্য, কোনো ফৌজদারি মামলায় প্রযোজ্য হয় না। এইটা শুধুমাত্র একটা আইনগত বিষয়, এটা কোনো ঘটনাগত বিষয় না। এটার মধ্যেই আমরা ভুল করি, গতবারও আসছিল সম্ভবত এটা ভুল করছে, আসছিল যে স্টেপল কি ঘটনাগত, আইনগত, না উভয়। তো মূলত এটা হচ্ছে একটা আইনগত বিষয়, যদিও ঘটনার সাথে সম্পর্কযুক্ত, আপনি ঘোষণা দিচ্ছেন, আপনি ডিক্লারেশন দিচ্ছেন, কিন্তু এইটা শুধু আইনগত বিষয়। তাহলে স্টেপলটা শুধুমাত্র আমাদের আইনগত বিষয়, আর প্রকাশ্য আইনের বিরুদ্ধে কাজ করে না। এটা কেমন, যেমন ধরেন যে আপনার বাবা মারা গেছে, এখন আপনার বোন সম্পত্তি পাবে। এখন বোন যদি বলে যে ভাই আমি সম্পত্তি নিব না, নিলাম না, সবকিছু তোরে দিয়ে আমি দিয়ে দিলাম, নর্মালি দেখবেন যে অনেক আবেগের বশত অনেক বোন এরকম কথা বলে। এখন শুধু ওই তার মৌখিক কথার উপর ভিত্তি করে আপনি হয়তো কোনো একটা কাজ করছেন, এখন আপনি কি বলতে পারবেন যে সে স্টপলে বাড়িত যদি সে সম্পত্তি দাবি করে?
তো এইখানে বলতেছে যে না, যেখানে প্রকাশ্য আইন আছে সেখানে ইস্টপল কাজ করবে না। আইন আছে, বাবা মারা গেছে, মেয়ে মেয়ের অংশ পাবে, ছেলে ছেলের অংশ পাবে। চাই এখন মেয়ে বা ছেলে মৌখিকভাবে যাই কিছু বলুক, তাতে কিছু যায় আসে না। তাহলে আরেকটা প্রিন্সিপাল পাইলাম, প্রকাশ্য আইন যেখানে আইনটা সুস্পষ্ট এক্সপ্রেসলি সেখানে বলা আছে, সেখানে ইস্টপল কাজ করবে না। মানে আপনি ইস্টপলে আমি আপনাকে বারণ করতে পারবো না। আর ইস্টপল যেটা, এইটা কোনো চূড়ান্ত প্রমাণ না, এটা কোনো কনক্লুসিভ প্রুফ না। তাহলে ইস্টপলটা কোনো চূড়ান্ত প্রমাণ না, কনক্লুসিভ প্রুফ না, শুধু ইস্টপলের উপর ভিত্তি করেও মামলা করা যায় না। তাহলে এই বেসিক নলেজটা থেকে একটা এমসিকিউ মাঝে মধ্যে আসে, এই কয়টা লাইন আপনি বইয়ে পাবেন না, প্রয়োজনে আপনি সেখানে কালো কালিতে হ্যান্ড নোট করে নেন। যে ইস্টপল হচ্ছে একটা দেওয়ানি বিষয়, এটা হচ্ছে একটা লিগ্যাল প্রিন্সিপাল, এটা প্রকাশ্য আইনের বিরুদ্ধে কাজ করে না, এইটা কোনো কনক্লুসিভ প্রুফ না, শুধু ইস্টপলের উপর ভিত্তি করে কোনো মামলা দায়ের করা যায় না। এটা যদি আপনার জানা থাকে, আপনার এই তিনটে সেকশন থেকে যত গভীর থেকে প্রশ্ন আসুক অ্যান্সার করার কোনো আপনার সমস্যা হওয়ার কথা না। এখন এখানে শুধু সেকশনটা মনে রাখবেন যে 115টি স্টেপল আছে, আর স্টেপল মূলত তিনটে জিনিসকে বোঝায়। একটা হচ্ছে ঘোষণা যদি দেন, আপনি ডিক্লারেশন করেন, কোনো যদি আপনি অ্যাক্ট বা কাজ করেন, কোনো যদি ওমিশন বা নীরবতা পালন করেন। আর আপনার ঘোষণা, আপনার কাজ, আপনার নীরবতা অপর কোনো ব্যক্তিকে একটা জিনিস বিশ্বাস করাইলো, সে বিশ্বাসে কাজ করলো। সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে আপনি জমি বিক্রি করবেন, আপনি মাইকিং করলেন, একটা সেখানে সাইনবোর্ড লাগাইলেন যে আমি জমি বিক্রি করব। কি করলেন? আপনি একটা ঘোষণা দিলেন, আমি বিশ্বাস করে আপনার সাথে কথা বলে টাকা দিলাম। এখন বললাম যে বাকিটা আমি 3 মাস পরে দিব, আপনি এগ্রি করলেন, পরবর্তীতে আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ আপনার ঘোষণার উপর ভিত্তি করে আমি কাজ করছি, অতএব এখন আপনি স্টেপলে বাড়িত। এখন 116 আর 117-র মধ্যে আরো একটু এক্সটেনশনে যায় যে স্টেপলটা আমরা বাস্তব জীবনে কোথায় লাগাইতে পারি। 116 আর 117, তো এটাতে জাস্ট যেটা মনে রাখবেন, 116তে আমাদের ইমুভেবল প্রপার্টির কথা বলে, মানে আমাদের যেগুলো স্থাবর সম্পত্তি আছে এই রিলেটেড বলতেছে যে আপনার যদি বাসা থাকে, আপনি যদি কাউকে ভাড়া দেন, ভাড়াটিয়া হিসাবে যদি কেউ যদি আপনার বাসায় আসে, তাহলে সে ওই সম্পত্তির কোনোদিন আপনার মালিকানা অস্বীকার করতে পারবে না। তাহলে 116 দ্বারায় ভাড়াটিয়া সারা জীবনই ভাড়াটিয়া, মানে ওয়ান্স এ টেনেন্ট অলওয়েজ এ টেনেন্ট। যে ভাড়াটিয়া সে সারা জীবনই ভাড়াটিয়া, সে আপনার মালিকানা অস্বীকার করতে পারে না। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি ধরেন যে আপনি কক্সবাজারে যান, 3 দিন 4 দিন হোটেলে থাকেন, একটা মুভেবল প্রপার্টি ব্যবহার করেন, তো এর বিপরীতে আপনি তাদেরকে কি ধরেন, একটা ট্যারিফ দেন। যদিও আমরা বলি যে হোটেলের ভাড়া হয় না, লিগ্যাল প্রিন্সিপাল হচ্ছে, যেমন আমরা গ্রামীণ ফোন, রবি মোবাইল ফোন ব্যবহার করি, যে টাকাটা কাটে দেখবেন যে বিজ্ঞাপনের মধ্যে ট্যারিফ লেখা থাকে, মানে আমরা যে টাকাটা দেই, আপনি যে তার সেবাটা নিলেন এর বিপরীতে আপনি ট্যারিফ দেন। তো এইটার ক্ষেত্রেও আমরা যে হোটেলে ছিলাম 4 দিন 5 দিন, আপনি যে টাকা পয়সা তাদেরকে দিলেন, এটা হচ্ছে মূলত একটা লাইসেন্স পাইলেন একটা ইমুভেবল প্রপার্টি ব্যবহার করার। এর বিপরীতে আপনি তাকে ট্যারিফ দিচ্ছেন, ট্যারিফটা এখন হোটেল কর্তৃপক্ষ ঠিক করে। এখন হোটেলে উঠার পর আপনি ওই হোটেলের মালিকানা অস্বীকার করতে পারবেন না, যে না আমি তো এই হোটেলের মালিক। তাহলে দুইটা জিনিস আছে, ভাড়াটিয়া মালিকের মালিকানা অস্বীকার করতে পারে না, আর যে ব্যক্তি কোনো ইমুভেবল প্রপার্টির লাইসেন্স প্রাপ্ত হয়, লাইসেন্স যিনি দিল, মানে ওই হোটেল কর্তৃপক্ষের মালিকানা আপনি অস্বীকার করতে পারবেন না। এটাই হচ্ছে 116। আর 117তে আমাদের মুভেবল প্রপার্টির ক্ষেত্রে স্টপলের প্রয়োগটা দেখায়। সেটা যদি হচ্ছে আপনি যদি কাউকে কোনো চেক ইস্যু করেন, চেক দিয়ে টাকা দেন, তাহলে যাকে চেকটা আপনি দিলেন সে এই কথা বলতে পারে না যে ভাই ওই চেকে তো আপনি স্বাক্ষর করার মতো আপনার ক্যাপাবিলিটি নাই। আপনি যে ব্যাংকে একটা নির্দেশনা দিলেন, তাহলে ওই ব্যাংক কর্তৃপক্ষ আপনার কি করতে পারে না, আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করতে পারে না। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে যে আপনি কোথাও বেড়াইতে যাচ্ছেন, কক্সবাজারে যাচ্ছেন, সিঙ্গাপুরে যাচ্ছেন, বাসায় মূল্যবান জিনিসপাতি আছে, আমার কাছে রাখে গেলেন যে ভাই আসে নিব। এখন আসার পরে যখন চাইলেন, আমি বললাম যে ভাই আপনি তো মালিকই না। তাইলে যখন আপনি কাউকে বিশ্বাস করে কিছু জমা রাখতেছেন, ওই ব্যক্তি আপনার মালিকানা অস্বীকার করতে পারে না। আর সর্বশেষ, যেমন ধরেন যে লিচু বা আমের সময় দেখবেন যে রাজশাহীতে অনেক আম হয়, দিনাজপুরে অনেক লিচু হয়, তো এই জিনিসগুলা তারা অগ্রিম ক্রয় করে নেয়, 1-2 মাস আগে ক্রয় করে। এখন ওই যে বাগান থেকে আম উত্তোলন করার তার যে চুক্তি, এটা হচ্ছে মুভেবল প্রপার্টির লাইসেন্স। এখন যের কাছ থেকে আপনি আম বাগানটা লিজে নিলেন, যার কাছ থেকে আপনি লিচু বাগানটা উঠানো লাইসেন্স পাইলেন, আপনি তার মালিকানা অস্বীকার করার কোনো সুযোগ নাই।
তাহলে এই 117তে আমাদের মুভেবল প্রপার্টি ক্ষেত্রে মালিকানার কথা বলা আছে, আর 116তে হচ্ছে ইমুভেবল প্রপার্টি। এইটা হচ্ছে আপনার একটা টোটাল কনসেপ্ট। তাহলে আপনি যখন পড়বেন স্টেপল লিখে আপনি যাই বুঝছেন 5 লাইন 10 লাইন নিজের মতো করে লেখেন, যে স্টেপল নিয়ে আপনি কি চিন্তা করেন। তাহলে 1 নম্বর আমরা পাইলাম কি, এটা একটা লিগ্যাল প্রিন্সিপাল, এটা হচ্ছে একটা সিভিল লিটিগেশনের বিষয়, সিভিল মামলার বিষয়, শুধু স্টেপল কোনো কনক্লুসিভ প্রুফ না। স্টেপলের উপর ভিত্তি করে কোনো মামলা দায়ের করা যায় না, প্রকাশ্য আইন থাকলে স্টেপলের কোনো কাজ করে না। স্টেপল মুভেবল প্রপার্টির ক্ষেত্রেও হইতে পারে, ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রেও হইতে পারে। এই কয়েকটা শব্দ আপনি লিখে রাখেন, আপনার জন্য ঝামেলা কিন্তু শেষ, আর কিন্তু পড়ার নাই। তো দেখেন যে আমরা অটোমেটিক দুইটা কনসেপ্ট কিন্তু পড়ে ফেলছি। এখন চলে যাই আমরা পরবর্তী কনসেপ্টে। আপনি এরকম ছোট ছোট কনসেপ্টে ভাগ করেন, তারপরে আপনি বইটা খুলে বিগত যেই 5-10 বছরের প্রশ্ন আছে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করেন, দেখেন যে আপনি 70% অ্যান্সার করতে পারবেন। এখন যাই আমরা, সেটা হচ্ছে যে মামলা যে আপনি আদালতে লড়বেন সবকিছু আপনার প্রমাণ করা দরকার নাই, কিছু আমরা দেখলাম আদালত নিজে থেকে বুঝে নিবে। এখন দেখি যে কে কোনটা প্রমাণ করবে। এগুলার অত ভিতরে না গিয়ে আপনি কিওয়ার্ড আকারে আগে মুখস্থ করে নেবেন সেকশনটা, 101 থেকে নিয়ে 112 পর্যন্ত। 101-এর মূল থিমটা হচ্ছে যে যিনি কোনো মামলা করবেন, চাই দেওয়ানি করেন আর ফৌজদারি করেন, স্বাভাবিক বেসিক প্রিন্সিপাল হচ্ছে যিনি কোনো প্রতিকার দাবি করবেন, যিনি কোনো অধিকার দাবি করবেন, যিনি কোনো শাস্তি দাবি করবেন কারো, যে মামলা করবে, যে সিভিল মামলা করবে, যে ক্রিমিনাল অভিযোগ জানাবে, দায়িত্ব হচ্ছে বার্ডেন অফ প্রুফ তার কাছে, সে প্রমাণ করবে আমি কিভাবে অপরাধী। তাহলে বেসিক প্রিন্সিপাল কততে আছে? 101-এ। যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন, এই কিওয়ার্ড আকারে মনে রাখতে পারেন। যদিও মূল থিমটা হচ্ছে যিনি কোনো ফ্যাক্ট দাবি করবেন এবং সেটা দাবি করে আপনি কোনো অধিকার চাইবেন, প্রতিকার চাইবেন, কারো কোনো শাস্তি চাইবেন, তাহলে ওই ফ্যাক্ট প্রমাণের দায়িত্ব আপনার। 102 হচ্ছে এর রিভার্স কথাবার্তা। আপনি আপনার কথাবার্তা আদালতে বললেন, এখন আদালতের রায়ে যিনি হেরে যাবেন, ওনার্স অফ প্রুফ, এখন বার্ডেন অফ প্রুফটা শিফট হয়ে আছে যে যিনি মামলায় হেরে যাবেন, যিনি জাজমেন্ট ডেটার হবেন, তাইলে ওনার্স অফ প্রুফ তার কাছে, যদি প্রমাণ করতে না পারে তাইলে উনি কি হয়ে যাবেন? মামলায় হেরে যাবেন। তাইলে 1 আর 2 হচ্ছে কি, 1 ধরেন যে আপনার বাদীর জন্য, 2 হচ্ছে বিবাদীর জন্য, এভাবে মনে রাখতে পারেন। 1 হচ্ছে বার্ডেন অফ প্রুফ, আপনার সিম্পল এমসিকিউ আসতে পারে যে বার্ডেন অফ প্রুফ পরিবর্তন হয় কিনা। সহজ কথা হচ্ছে আপনি অ্যান্সার দিবেন যে হ্যাঁ পরিবর্তন হয়, কিন্তু এটা রং অ্যান্সার। বার্ডেন অফ প্রুফ কখনোই কোনো অবস্থায় পরিবর্তন হয় না। তাইলে বার্ডেন অফ প্রুফ হচ্ছে যেটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে একটা বাইবেলের মতো, একটা কোরআনের মতো, এটা কোনো অবস্থায় পরিবর্তন হবে না। যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন। ব্যতিক্রম আছে কিছু, সেগুলো ভিন্ন, কিন্তু বার্ডেন অফ প্রুফ কোনোভাবে পরিবর্তন হবে না। এখন আসি, তাইলে ব্যতিক্রমগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে ওনার্স অফ প্রুফ। আপনি যখন আপনার কথাবার্তা আদালতে বলে দিলেন, এখন আসামির শাস্তি হবে, এখন ওনার্স অফ প্রুফ তার কাছে, সে যদি প্রমাণ করতে পারে, ডিফেন্স নিতে পারে, সে খালাস পাবে। তাহলে 102 হচ্ছে এটা, যিনি রায়ে হেরে যাবেন উনি বিষয়টা প্রমাণ করবেন। 103 হচ্ছে যিনি একটা পার্টিকুলার ফ্যাক্ট জানেন, নির্দিষ্ট একটা ঘটনা যিনি জানেন, ওইটা কে প্রমাণ করবে? বলতেছে যে জানে সে প্রমাণ করবে। কারণ সবাই তো আর আল্লাহ আল্লাহ না, যে বাংলাদেশে কি ঘটলো বা দিনাজপুরে কি ঘটলো, রাজশাহীতে কি ঘটলো আমার তো জানার বিষয় না। যিনি দাবি করবেন যে এই ফ্যাক্ট সম্পর্কে আমি অবগত, বার্ডেন অফ প্রুফ তার উপর যাবে যে আপনি প্রমাণ করেন কিভাবে এটা হইল। এখন আসি 104। এইখানে যে কথাটা বলে যে একটা জিনিস মনে রাখবেন, আদালতে আমরা যেটা বলছি যে প্রতিটা এভিডেন্স নিয়ে গেলে আপনি অ্যাডমিসেবল করাইতে পারবেন না। অ্যাডমিসেবল মানে হচ্ছে বিচারক আপনার ফর্মালি আপনার ওই এভিডেন্সটা সে তার জুডিশিয়াল নথির মধ্যেই অন্তর্ভুক্ত করবে না, এটাকে বলতেছি আমরা অ্যাডমিসেবল করা। যদি অ্যাডমিসেবল করে তাহলে সেই নথিতে আপনার এই দলিলটা থাকবে, না হলে সেটা রিজেক্ট করবে। এটা হচ্ছে অ্যাডমিসিবিলিটি। এখন ধরেন যে আপনি একটা ডাইং ডিক্লারেশন আদালতে রেকর্ড করাবেন যে এই ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার সময় উনি এই বক্তব্যটা দিছে, তা আদালত প্রথমেই বলবে যে 104-এর কন্ডিশনটা আপনি পূরণ করেন আগে। 104-এ কি, ওই ব্যক্তি যে মারা গেছে আগে তো ওইটা প্রমাণ করেন, তার ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন। কারণ উনি মারা গেছে এটা শিওর না হইলে আমরা কিভাবে তার ডাইং ডিক্লারেশনটা নিব? তাহলে এর বেসিক কথা হচ্ছে যদি আইনগতভাবে একটা এডমিসেবল জিনিস আমরা করতে চাই, কিন্তু আইন বলে যে আগে ওইটা প্রমাণ করবেন, তাহলে আগে আপনাকে ওইটা প্রমাণ করতে হবে, তারপরে আমি এটা এডমিসেবল করব।
তো এই জন্য 104-এর মধ্যে আমরা বলতেছি যে যদি দেখা যায় যে সত্য পূরণ বাধ্যতামূলক হলে যে ওই বিষয় প্রমাণ দিতে চাবে সত্যটা তাকেই পূরণ করতে হবে। যেমন ডাইং ডিক্লারেশন প্রমাণ করার ক্ষেত্রে আগে প্রমাণ করেন ব্যক্তি মারা গেছে। এখন এই ব্যক্তি যে মারা গেছে এটা প্রমাণ করার দায়িত্ব যিনি আদালতে অ্যাপ্লিকেশন দিবেন, যে ব্যক্তি ডাইং ডিক্লারেশন আমি রেকর্ড করাইতে চাই তারে আগে ওই ডেথ সার্টিফিকেট নিয়ে যাইতে হবে, নিয়ে যাওয়ার দায়িত্ব তার। 105 এইটা যদি আপনার মনে না থাকে, এটা পেনাল কোডের সাথে মনে রাখবেন, ওই যে আমাদের জেনারেল এক্সেপশন আছে 76 থেকে 106, আর যে কোনো আইনের কোনো ধারায় যদি কোনো প্রকার এক্সেপশন থাকে এগুলো যদি আপনি দাবি করেন, যেমন বললেন যে আপনি নেশাগ্রস্ত ছিলেন, আপনি পাগল ছিলেন, আপনার মক্কেলের বয়স 9 বছরের কম, এটা ছাড়া আপনার সম্মতিটা প্রতারণার মাধ্যমে নেওয়া হয়েছে, আপনি সেলফ ডিফেন্সে কাজ করছেন, এইরকম যখন আপনি দাবি করবেন 105 বলতেছে যে আদালত বা বিচারক সাহেব ধরবে এরকম কোনো ঘটনাই ঘটে নাই, মানে এক্সেপশনে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় নাই। 105 বলতেছে যে অবস্থা ওইরকম ছিল, এটা প্রমাণের দায়িত্ব আপনার। মানে বিচারক চিন্তা করবে আপনি নেশাগ্রস্ত ছিলেন না, আপনি পাগল না, আপনি ভালো, তখন আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি পাগল ছিলেন, আপনারই প্রমাণ করতে হবে আপনি নেশাগ্রস্ত ছিলেন, আপনারই প্রমাণ করতে হবে যে সেলফ ডিফেন্স নেওয়ার সময় যেই কন্ডিশনগুলা এগুলা উদ্ভব ঘটছে, বিচারক ধরে নিবে এরকম অবস্থার সৃষ্টি হয় না। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। সর্বশেষ 106, নির্দিষ্ট কোনো বিষয়ে যদি কারো কোনো জ্ঞান থাকে, যেমন বারবারই আসে, আগে আসতো ট্রেনের টিকিট নিছেন কি নেন নাই, গতবার আসছে মেট্রো রেলের টিকিট আপনি নিছেন কি নেন নাই, মানে যখন যাচাই করা চলতেছে আপনার কাছে টিকিট নাই, তাহলে এই নিয়ে মামলা হইলে বার্ডেন অফ প্রুফ আপনার কাছে, কারণ টিকিট কিনছেন কি কিনেন নাই এটা আপনি জানেন। তো 1 থেকে নিয়ে 106 একটা সেকশন আপনি বাদ দিবেন না, প্রতিটা আগে এতটুকুই শুধু মুখস্থ করবেন যে যিনি মামলা করবে উনি প্রমাণ করবে, যিনি হেরে যাবে উনি প্রমাণ করবে, যিনি কোনো নির্দিষ্ট বিষয় জানবে উনি প্রমাণ করবে, যদি কোনো শর্ত পূরণের বাধ্যবাধকতা থাকে যিনি ওইটাকে আদালতে উপস্থাপন করতে চায় উনি প্রমাণ করবে, যিনি ব্যতিক্রম দাবি করবে উনি প্রমাণ করবে, যিনি নির্দিষ্ট কোনো ঘটনা জানে সেটা উনি প্রমাণ করবে। এটা আপনি প্রয়োজনে 10 বার লিখবেন। এখান থেকে আপনার একটা এমসিকিউ থাকবেই থাকবে, যেভাবেই হোক, সেটা সেকশন নাম্বার হোক, কন্ডিশন হোক, উদাহরণ দিয়ে হোক। এর ছাড়া আর কয়েকটা সেকশন আছে এখানে, ওগুলার মধ্যে অতটা কাজের না, তারপরে একটু আপনাকে দেখতে হবে। সেটা হচ্ছে নিখোঁজ ব্যক্তি, যার খোঁজ পাওয়া যায় না, উনি জীবিত আছেন না মারা গেছেন, এই রিলেটেড 2টা সেকশন আছে। 107-এ বলে যে একজন ব্যক্তি যার সাথে আপনার প্রতিদিন দেখাশোনা হয়, জানাশোনা হয়, এরকম ব্যক্তিকে যদি গত 30 বছরের মধ্যে আপনি যদি দেখেন, আইন ধরে নেবে যে আপনি জীবিত। মূলত যেমন ধরেন যে এখন চলতেছে 2025 সাল, এখন যদি কারোর সাথে আপনার 1996 সালে দেখা হয়, তাহলে এরপরে যদি আর দেখা না হয় আইনগতভাবে সে এখনো জীবিত, জাস্ট 2026 সাল আসলে উনি মারা গেছেন, এতটুকু আমরা ধরে নিতে পারবো 107 দ্বারায়। তাহলে ব্যক্তিকে যাকে আপনি প্রতিদিন দেখেন শুনেন, তাকে যদি গত 30 বছরের মধ্যে যদি আপনি না দেখেন তখনই সে মৃত হবে, তার আগে সে জীবিত। এখন ধরেন যে আপনি বললেন যে না ভাই উনি তো মারা গেছে, কবে মারা গেছে, গত বছরে, তাহলে বাড়ানো প্রুফ এখন যে বলবে যে মারা গেছে তার উপর, তাহলে যে বলবে ব্যক্তি মারা গেছে বাড়ানো প্রুফ তার উপর শিফট হবে যে আপনি প্রমাণ করেন কবে কিভাবে মারা গেল। আর 108-এ বলতেছে যে একই জিনিস একটু উল্টাভাবে বলে। এখানে যে জিনিসটা হচ্ছে, গত 7 বছর যাবৎ প্রতিদিন আপনি যার সাথে চলাফেরা করতেন, নর্মালি যার খোঁজ খবর নিতেন, কথাবার্তা হইতো, গত 7 বছর যাবৎ তার কোনো খোঁজ খবর নাই, কোথাও পাওয়া যাচ্ছে না। যাদের সাথে থাকলে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী স্বজন এদের সাথে যোগাযোগ থাকার কথা, কোনো যোগাযোগ নাই, কেউ পাচ্ছে না কোথাও। তখন এই 7 বছরে যদি না পাওয়া যায় তাহলে আমরা ধরে নিব যে উনি মৃত। এখন যে দাবি করবে যে না না উনি তো জীবিত, তাইলে বার্ডেন অফ প্রুফ এখন তার কাছে, সে প্রমাণ করবে জীবিত। তাহলে দুটার মধ্যে হচ্ছে জাস্ট পার্থক্য এটাই, একটাতে হচ্ছে যিনি বলবেন যে উনি মারা গেছেন, তাহলে প্রমাণ করতে হবে যে তাকেই কবে কিভাবে মারা গেল। তাহলে এই দুটার মধ্যে বয়সটা একটু মনে রাখবেন, একটা হচ্ছে 30 বছর, একটা হচ্ছে 7 বছর, এটাই আর কিছু না। এরপরে যে কোনো রিলেশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন উঠে, কারোর সাথে কার সম্পর্ক, যেমন ভাড়াটিয়া মালিকের সম্পর্ক, প্রিন্সিপাল আর এজেন্টের সম্পর্ক, যে কোনো সম্পর্ক আপনি এইভাবে মনে রাখতে পারেন। কেউ যদি সম্পর্ক অস্বীকার করে তাহলে বার্ডেন অফ প্রুফটা কার উপর যাবে, বলতেছে যিনি সম্পর্কটা অস্বীকার করবেন তাকেই প্রমাণ করতে হবে। আর এই দেওয়ানি মামলার মেরুদণ্ড হচ্ছে 110 নাম্বার সেকশন। এখানে যদিও সেকশন নাম্বারটা আমরা অ্যাড করি নাই, গতবার এমসিকিউতে ছিল, এবার নাও আসতে পারে, গতবার এটা ছিল। যিনি দখলে থাকেন
উনি মালিকানা প্রমাণ করতে বাধ্য না। যিনি দাবি করবেন যে এই সম্পত্তি আমার, উনি প্রমাণ করবেন। তাইলে যিনি পজেশনে আছেন উনি আইনগতভাবে 110 ধারা বলে যে তিনি প্রমাণে বাধ্য না। আর যদি অ্যাক্টিভ কনফিডেন্সের ক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব পড়ে। কেমন? যেমন ধরেন যে আপনি একজন অ্যাডভোকেট হিসাবে মক্কেলকে কোনো কথাবার্তা বললেন, আপনাদের মধ্যে কোনো লেনদেন হইল, এখন এখানে একটা বিরোধ সৃষ্টি হইল যে কাজটা কি সরল বিশ্বাসে হইল কিনা। এরকম ক্ষেত্রে নর্মালি আমরা কি পড়ছি, জেনারেল নিয়ম, যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন। এখন মক্কেল মামলা করছে, কিন্তু প্রমাণ আপনারে করতে হবে, কারণ আপনি যে একজন অ্যাডভোকেট, আপনি একজন শিক্ষক, আপনি হচ্ছেন পিতা, অ্যাক্টিভ কনফিডেন্সে আছেন আপনি, আপনাকে প্রমাণ করতে হবে যে না এখানে সরল বিশ্বাসটা ছিল, আপনি কোনো প্রতারণা করেন নাই। যদিও বেসিক প্রিন্সিপাল ছিল কি যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন। তো আমরা যেগুলো পড়লাম এগুলো হচ্ছে ব্যতিক্রম। যেহেতু আপনি অ্যাক্টিভ কনফিডেন্সে আছেন মানে আপনি হায়ার ফোরামে আছেন, যেমন শিক্ষক, যেমন আপনি অ্যাডভোকেট, যেমন আপনি বাবা, যেমন আপনি বড় ভাই, মানে যার ছায়া আপনার আন্ডারে যদি কেউ থাকে, কোনো লেনদেন হয়, যে আপনাকে বিশ্বাস করে, সেখানে যদি সরল বিশ্বাসের প্রশ্ন উঠে, এটা ওই যিনি অ্যাক্টিভ কনফিডেন্সে আছেন তাকেই প্রমাণ করতে হবে যে না এইরকম কোনো ঘটনা ঘটে নাই। সর্বশেষ, লেজিটেমেসি মানে সন্তানের বৈধতা, এটা বারবারই আসে। সেকশন নাম্বারটা 112, মাঝে মধ্যে সেকশন নাম্বার 4, মাঝে মধ্যে এই যে তালাকের পরে 280 দিনের মধ্যে সন্তান। তো এই কনসেপ্টটা আগে বুঝেন যে এটার মধ্যে বলছেটা কি, তাহলে আপনি ভুলবেন না। নর্মালি আমাদের সাক্ষ্য আইনে যেটা বলে সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে, একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে যখন আইনগতভাবে বৈধ কোনো বিবাহ হবে, ওই বৈধ বিবাহের ফলে যে সন্তানরা আসবে এটা হবে লেজিটেমেস। লেজিটেমেসির মূল উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে আইনগতভাবে তারা যত প্রকার সুযোগ সুবিধা পাওয়ার, আপনি মারা গেলে যত প্রকার আপনার উত্তরাধিকারী পাওয়ার তারা পাবে, এটা হচ্ছে লেজিটেমেসি। আপনি যদি লেজিটেমেস না হন, আপনি আপনার পিতার সম্পত্তি পাবেন না, নানা প্রকার জিনিস কিন্তু পাবেন না। তার মানে আমরা ধরে নিচ্ছি আপনার বাবা মায়ের বৈধ বিবাহ হয়েছে, সেখান থেকে আপনার জন্ম হয়েছে। অথবা দেখা যায় যে এই কন্ডিশনটা নিয়ে আসা হয়েছে, আপনার বাবা মায়ের মধ্যে তালাক হয়ে গেছে, আপনার মা এখন আর দ্বিতীয় বিবাহ করে নাই, কিন্তু তালাক থেকে 280 দিনের মধ্যে সন্তান প্রসব হয়েছে। এই 280 দিনের মধ্যে সন্তান প্রসব হইলেও ওই সন্তানের বাবা হবে কে? ওই যে যিনি তালাক দিচ্ছেন উনি। উনি এটা অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করলেও আইনের কিছু যায় আসে না। ওই যে বাচ্চা, সে লেজিটেমেস বাচ্চা, সে সকল প্রকার অধিকার পিতার থেকে পাবে, পিতার সকল সম্পত্তিটা মালিক হবে। তাহলে এখানে আমরা দুইটা কন্ডিশন কি, বৈধ বিবাহ হইতে হবে। 2 নম্বর হচ্ছে তালাকের 280 দিনের মধ্যে হইলেও ওইটা লেজিটেমেস বাচ্চা। এখন এই ক্ষেত্রে যদি কারো কোনো আপত্তি থাকে, কোনো পুরুষের যদি আপত্তি থাকে যে না এই বাচ্চাটা আমার না, তো এই ক্ষেত্রে বলতেছে যে তাকে আদালতে একটা ডিফেন্স দিবে যে আপনি প্রমাণ করেন ওই মহিলা যখন গর্ভবতী হওয়ার সময় তখন তার সাথে আপনার কোনো ফিজিক্যাল যোগাযোগ ছিল না, তার সাথে অ্যাক্সেস ছিল না, তার সাথে দৈহিক মিলন হয় নাই, এটা আপনার উপর দায়িত্বটা বর্তাবে। যেমন বাংলাদেশে মাঝে মধ্যে নিউজ শুনবেন যে হয়তো সে স্ত্রীর কাছ থেকে দূরে থাকে, বা গত 2 বছর তার সে বাড়িতেই যায় নাই, সে দেশের বাইরে থাকে, নিখোঁজ ছিল, আমেরিকায় থাকে, এখনো ওই স্ত্রী গর্ভবতী হয়ে বসে আছে। তো ওই রকম ক্ষেত্রে কি করতে পারবে, সে এই ডিফেন্সটা নিতে পারবে যে এটা আমার বাচ্চা না, সে আইনগত লিগালি কোনো ক্যারেক্টার আমার কাছ থেকে পাবে না। তাহলে 112 ধারার মূল হচ্ছে যে লেজিটিমেসি। এখন ধরেন এখানে আপনি আরেকটা জিনিস পাবেন, প্যাটার্নিটি বলে। যেমন আপনি বলতে পারেন যে ভাই ডিএনএটা পরীক্ষা করলে তো আমরা বুঝতে পারবো যে এটা তার বাচ্চা কি বাচ্চা না। যেমন এই যে কক্সবাজারের আমাদের কি সম্ভবত ইয়াবা বদি ছিল, তো ইয়াবা বদির ক্ষেত্রে কি একজন আসে তার পিতৃত্ব দাবি করতেছে যে আমি তার ছেলে। এখন আদালতে মামলা করার পর সে কিন্তু কোনো রায় পায় নাই, কারণটা হচ্ছে কি যে সে বৈধ বিবাহটাই প্রমাণ করতে পারতেছেন। যতই আপনি ডিএনএ টেস্ট করে প্যাটার্নিটি আসেন, কারণ আপনার বাবার কারোর সাথে অবৈধ সম্পর্ক থাকতে পারে। অথবা দেখবেন যে কিছু হিন্দি ছবিতে দেখবেন যে আপনি সম্পর্ক না করলেও বর্তমান আধুনিক যুগে সম্ভব, আপনার ডিএনএ দিয়ে আরেকটা বাচ্চা বানানো সম্ভব। এখন ওই বাচ্চা এসে যদি আপনার যাবতীয় অধিকার দাবি করে আপনার কাছ থেকে, তো এই জন্য আইন বলতেছে যে আমার প্যাটার্নিটি দেখার বিষয় না, ডিএনএ এক হোক দেখার বিষয় না, আমি দেখবো যে তাদের বিবাহটা হয়েছে কিনা। তো এই জন্য বিবাহ বহির্ভূত যে সন্তান এটা লেজিটেমের সন্তান না, এরা কোনো প্রকার আইনগত অধিকার পিতার কাছ থেকে পাবে না। এমনকি আমাদের মুসলিম ধর্মেও এদেরকে আমরা নর্মালি বলি যে এটা হচ্ছে জারজ সন্তান, শুধু মায়ের দিক থেকে সবকিছু পাবে, বাবার দিক থেকে কোনো কিছু পাবে না। তো এই রিলেটেড আমাদের বাংলাদেশে পৃথক আইন আছে যে জারজ সন্তান যাদের হবে বা ধর্ষণের ফলে যে সন্তানগুলা হয়,
এদের দায়িত্ব রাষ্ট্র নিবে, ওই দর্শকের সম্পত্তি থেকে আদায় করা হবে, সেটা ভিন্ন জিনিস। আমরা সাক্ষ্য আইনে তাহলে লেজিটিমেসি বুঝলাম। আর এর মূল পিছনে মূল কাহিনীটা হচ্ছে আইনগতভাবে ওই শিশু যা কিছু পাওয়ার দরকার, যেমন ধরেন যে আপনি একটা যদি পিতা হন, সাবালক হওয়া পূর্ব পর্যন্ত আইনগতভাবে তার যাবতীয় ভরণপোষণ আপনি দিতে বাধ্য। আপনি মারা গেলে আপনার সম্পত্তিতে সে অধিকার পাবে। এটা কি কারণ? লেজিটিমেস বাচ্চা, ওই জন্য। এখন আসি 114তে বলে যে আদালত কি করতে পারে, কিছু ঘটনা সম্পর্কে প্রিজাম্পশন নিতে পারে, কিছু ঘটনা সম্পর্কে আদালত নিজের মতামত দিতে পারে। 114তে বলতেছে যে মে প্রিজাম্পশন করতে পারে। এখানে 9টার মতো কথাবার্তা বলা আছে, এগুলো আপনি মুখস্থ করবেন, অথবা অ্যাটলিস্ট 9টা কথাবার্তা বলা আছে, এটা মনে রাখবেন। এখন আদালত কি এমন 9টা জিনিসকে সে কি করতে পারে, সে প্রিজাম্পশনে নিতে পারে যে হয়তো ঘটনা এরকমই ঘটছে। এখন দেখি ওইটা আমরা জাস্ট এখানে একটা ছন্দ আকারে নিয়েছি। এই ছন্দটা আপনি নিজের মতো করে লিখে নেবেন, বা যদি আপনার পূর্ব থেকে মুখস্থ থাকে সেটা অনুসরণ করবেন। এটাই অনুসরণ যে করতে হবে এমন কিন্তু কোনো কথা না। তাহলে আপনি 114 ধারাতে কয়টা কথা বলা আছে? 9টা কথা বলা আছে। এখানে কি হয়, আদালত চাইলে মে প্রিজাম্পশনে যাইতে পারে যে অবস্থাটা হয়তো এরকম ছিল, ঘটনাটা হয়তো এরকম ছিল। প্রথমে আমরা যে দেখেন যে একজন চোর এবং তার সহযোগী কি করলো, একটা চেক চুরি করলো। তাহলে ঘটনাটা আপনি জাস্ট কল্পনা করেন, একজন চোর আর একজন চোরের সহযোগী দুইজনে মিলে একটা চেক চুরি করলো। চুরি করে তারা নদীর তীরে যখন অবস্থান করলো, তখন একজন সরকারি কর্মকর্তা, যার নিয়মিত সে দায়িত্ব সরকারি কাজ করে, সে তার সরকারি কাজ হিসাব করে তাদের হাতে চেকটা দেখে সে জিজ্ঞাসা করলো যে চেকটা কার। নর্মালি হবেই, ধরেন যে আপনার এলাকায় যারা গরিব আছে তার চেক থাকার কথা না, সে যদি 20 লাখ টাকার একটা চেক হাতে নিয়ে ঘুরে, তো আপনি তো তাকে জিজ্ঞেস করবেন যে ভাই চেকটা পাইছেন কই, কার চেক, কোথা থেকে আসলো। তো ওই জিনিসটাই কল্পনা করেন এখানে, যে একজন চোর আর তার চোরের সহযোগী একটা চেক চুরি করে তারা যে কোনো একটা নদীর তীরে গেল। তো সেখানে অবস্থান করতে দেখে সরকারি কর্মকর্তা, যারা পাবলিক সার্ভেন্ট আছে, তো পাবলিক সার্ভেন্ট তার নিয়মিত সরকারি কাজ ভেবে তাদের হাতে যে চেকটা আছে এইটা দেখতে চাইলো, তাদেরকে প্রশ্ন করলো, তারা কোনো প্রশ্নের উত্তর দিল না। তো উনি দায়বদ্ধতা থেকে পুলিশকে খবর দিয়ে তাদেরকে গ্রেফতার করাইলো। যদি এই কনসেপ্টটা একবার মাথায় নিতে পারেন, কোনোদিন আপনি ভুলবেন না। তাহলে মুখস্থ করার আগে এই কনসেপ্টটা চিন্তা করেন যে একজন চোর আর চোরের সহযোগী কি করলো, একটা ব্যাংক চেক চুরি করে তারা নদীর তীরে গিয়ে অবস্থান করলো। আর একজন সরকারি কর্মকর্তা সেখান দিয়ে যাচ্ছিল নিয়মিত কাজ হিসাবে, সে তাদের হাতে চেকটা দেখতে চাইলো, তাদেরকে প্রশ্ন করলো, তারা নীরব ছিল, তো উনি তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিল। তো এখন আসি এটা আপনি কিভাবে বুঝবেন। তো এই প্রথমে পাবেন যে কোনো এলাকায় একটা চুরি ঘটছে, যদি কারো কাছে কোনো চোরাই মাল পাওয়া যায়, আদালত এই প্রিজাম্পশনে যাইতে পারে যে আপনি হয় চোর অথবা জেনে শুনে চোরাই মাল গ্রহণ করেছেন, হয় আপনি চুরি করছেন অথবা জেনে শুনে চোরাই মাল গ্রহণ করছেন। এই একটা প্রিজাম্পশন আদালত চাইলে নিতে পারে। 2 নম্বর যেটা হচ্ছে, এই যে সহযোগী একমপ্লিস যেটা আমরা পড়ে আসলাম, এর বক্তৃতাটা, এর বক্তব্য, এর সাক্ষ্যটা যদি আনুষঙ্গিক বিষয়ের সাথে আমরা মিলিয়ে না দেখি, তাহলে 100% বিশ্বাস করা যাবে না। 3 নম্বরে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। যখন আপনি কাউকে কোনো চেক দেন, যেমন আমি আপনার কাছে যদি টাকা পাই, আপনি আমাকে টাকা না দিয়ে চেক দিলেন, তো এই চেক দেওয়ার বেসিক নিয়ম হচ্ছে আমি আপনার কাছে কিছু টাকা পাবো, লিগালি ইনটাইটেল যোগ্য কোনো কনসিডারেশন আপনার কাছে পাবো, এই জন্যই আপনি আমার চেকটা দিচ্ছেন। তাহলে এইটা আদালত একটা কি করবে, প্রিজাম্পশনে নিবে যে চেকের মামলার মধ্যে এটা গুরুত্বপূর্ণ। ওইখানে বলে যে আমি তো স্বাক্ষর করি নাই, তো আইন ধরে এনে যে ভাই আপনার স্বাক্ষরিত চেক আসছে, মানে উনি আপনার কাছে টাকা পাবে। এখন টাকা যে পাবে না বা টাকা পাবে, এটা কে প্রমাণ করবে? তো এই ক্ষেত্রে আদালত প্রিজাম্পশনে নিছে যে আমি আপনার কাছে টাকা পাবো, তার বিপরীতে আপনি চেক দিচ্ছেন। এখন তাইলে আপনি প্রমাণ করবেন যে আমি টাকা পাবো না, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আমি এটা প্রমাণ করব না যে আমি টাকা পাবো। কারণটা কি, নর্মাল নিয়ম ছিল কি, যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন, কিন্তু এই ব্যতিক্রমে আসার কারণে আপনি এখন প্রমাণ করেন। কারণ নর্মালি আপনি চেক দিয়েছেন, মানে চেক সিগনেচার আপনার, মানে আপনার কাছে আমি টাকা পাবো। এখন যদি অস্বীকার করতে চান, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে 3টা জিনিস আমরা পাইলাম, একটা চোর, চোরের সহযোগী, আর একটা হচ্ছে আমাদের যে কোনো বিল অফ এক্সচেঞ্জ বা চেক। নদীর তীরে অবস্থান করা বলতে ওইখানে একটা বড় জিনিস দেওয়া আছে যে স্বাভাবিকভাবে, যেমন ধরেন যে পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের যে স্থান দিয়ে চলে যাচ্ছে,
আপনি কি বলতে পারেন যে 6 মাসে এই নদীটা এখান থেকে 10 মাইল দূরে চলে যাবে? জীবনেও না। স্বাভাবিক যে গতি প্রকৃতি এটা থাকবে। তো এই জন্য বলতেছে যে একটা জিনিস, একটা বস্তু যেটা একটা নির্দিষ্ট সময় ছাড়া বিলীন হওয়া সম্ভব না, বা নির্দিষ্ট সময় ছাড়া অবস্থানে আসা সম্ভব না, আদালত ধরে নিবে ওই জিনিসটা ওই জায়গায় আছে। অথবা ধরেন যে একটা বিল্ডিং আপনার বাড়ির পাশে, মাত্র 1 বছর আগে আপনি দেশের বাইরে গেছেন, এখন কেউ এসে বলতেছে যে ভাই ওইখানে তো একটা বিশাল বড় 100 তলা বিল্ডিং হয়ে গেছে। এখন আপনি বলবেন যে 100 তলা একটা বিল্ডিং 1 বছরে বানানো তো সম্ভব না, নর্মাল কনস্ট্রাকশন করতেই 3 বছর লাগে। তার মানে এটা কি আদালত ধরে নিবে যে না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এরপরে যেটা সরকারি কর্মকর্তা, তার মানে হচ্ছে যারা হচ্ছেন যে পাবলিক সার্ভেন্ট এবং বিচারক আছেন, এরা এদের কাজ নিয়মিতভাবে করেন, এটা আমরা ধরে নিব, আদালত ধরে নিবে। যেমন যদি কোথাও যদি কোনো বিরোধ ঘটে যে সরকারি কর্মকর্তা কাজটা করছে কিনা, আদেশটা দিচ্ছে কিনা, অফিসে গেছিল কিনা, আইন ধরে নেবে যে উনি নিয়মিত কাজ করছে, এখানে কোনো সমস্যা নাই। এরপরে যেই কোনো প্রকার আমাদের অর্ডিনারি কোর্সে যে কাজগুলো আমরা করি, যেমন কোনো একটা বিয়ের নোটিশ আসলো, তালাকের নোটিশ আসলো, তো আমাদের চেয়ারম্যান সাহেব কি করবেন, ধারাবাহিক নাম্বার হিসাবে লিখবেন। আপনি কোনো হোটেলে থাকতে গেলেন, হোটেলের রেজিস্টারে ধারাবাহিক আপনার নামটা থাকবে। আপনি কোনো দোকান থেকে বাকি খান, নর্মালি সে বাকিটা লিখে রাখবে। মানে অর্ডিনারি বিজনেসের ক্ষেত্রে যে কাজগুলা যদি এর কোনো বিরোধ উঠে, আদালত ধরে নিবে যে না, উনি, আপনি বাকি খাইছেন, উনি লিখে রাখছে, আপনি হোটেলে ছিলেন, উনি এন্ট্রি করছে, এটা ধরে নিবে। এরপরে যেটা হচ্ছে যে আপনাকে যদি আদালত কোনো প্রকার নথি উপস্থাপন করতে বলে, আপনি যদি না করেন, আদালত ধরে নেবে যে এটা উপস্থাপন করলে আপনার বিরুদ্ধে যাবে। কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দিলেন না, আদালত ধরে নেবে এটা আপনার বিপক্ষে যাবে। আর সর্বশেষ, যেই কাগজের মাধ্যমে কোনো দায়বদ্ধতা সৃষ্টি হয়, যেমন ধরেন যে বন্ড বা মুসলেখা আমরা বলি, এটা যেই সম্পাদন করছে তার কাছে যদি পাওয়া যায়, তাহলে আমরা ধরে নিব সে কাউকে টাকা পয়সা দিতে হবে না। যেমন ধরেন যে আশেপাশে গ্রামাঞ্চলে যদি কারো কাছ থেকে টাকা হাওলাত নেন, দেখবেন যে একটা চুক্তি করে, তো অরিজিনাল কপিটা যে টাকাটা দিল তার কাছেই থাকে, যাবতীয় কিছু। এখন এই যে একটা কাগজের মাধ্যমে আমি একটা দায়বদ্ধতা সৃষ্টি করছি, এখন আপনি টাকা পাবেন আমার কাছে যদি আমার সেখানে স্বাক্ষর থাকে যে আমি আপনার কাছে 1 লক্ষ টাকা নিলাম, আপনাকে 2 মাস পরে দিব। নর্মালি কাগজটা আপনার কাছে থাকবে, আপনি আমারে দেখাবেন 1 মাস হয়েছে ভাই টাকা দেন। কিন্তু ওই কাগজটা যখন আমার কাছে পাওয়া যাবে, তখন আপনি দাবি করতে পারবেন না, আইন ধরে নেবে যে আমি পাওনা পরিশোধ করছি, ওই জন্য আমারে আপনি নথিটা দিয়ে দিছেন। তাহলে জেনারেল নিয়মটা কি, যেই কাগজে কোনো দায়বদ্ধতা সৃষ্টি হয় ওটা যদি এক্সিকিউশনকারী, সম্পাদনকারীর কাছেই পাওয়া যায়, আইন ধরবে যে ওই কাগজের যে দায়বদ্ধতা এটা নাই, এটা ডিসচার্জ হয়ে গেছে। এইভাবে এই 9টা জিনিস আপনি একটু পড়বেন, কারণ এটা লিখিত পরীক্ষায় আপনার কাজে আসবে, শুধু এমসিকিউ না, লিখিত পরীক্ষায়ও কাজে আসবে আপনার। তাহলে এই 9টা আপনি মুখস্থ করবেন, অন্য কিছু না পড়ে, সময় নষ্ট করার কোনো কাজ নাই। এরপরে চলে আসি আমরা বাস্তবে। এখন আদালতে যে আপনি সাক্ষীদেরকে নিয়ে যাবেন, এদের কি সরাসরি কি কথা রেকর্ড করাবেন না নথিপত্র উপস্থাপন করাবেন, কিভাবে সাক্ষ্যটা বাস্তবে হবে আদালতে, বাদী বিবাদী জেরা ক্রস, কি কি বিষয় উপস্থাপন করবেন। তো প্রথমেই আমাদের বলতেছে যে 59-এ আদালতে আমরা লিখিত বিষয় ছাড়া সকল ক্ষেত্রে ওরাল এভিডেন্স দেওয়া যায়। আর দিতে গেলে 60 নম্বরে বলে যে 4টা কন্ডিশন, যদি ঘটনাটা দেখা রিলেটেড হয় তাহলে সাক্ষী বলবে যে আমি নিজ চোখে দেখছি, যদি শোনা রিলেটেড হয় সাক্ষী বলবে আমি নিজ কানে শুনছি, যদি এটা অনুভব করার জিনিস হয় যেমন ঠান্ডা গরম, তাহলে সে নিজে বলবে যে আমি অনুভব করছি। আর যদি কোনো মতামত দেওয়ার হয়, তাহলে মতামতের ভিত্তিটা যাতে তার হয় যে আমি এই গ্রাউন্ডে বলতেছি এই কথাটা। তাহলে মৌখিক সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে 4টা কন্ডিশন, এইটা একটু মুখস্থ করে নেবেন। যে মৌখিক সাক্ষ্য যদি আমরা দিতে চাই, ওরাল এভিডেন্স দিতে গেলে এই 4টা কন্ডিশন আমাদেরকে দেখতে হবে। যদি সাক্ষী এমন কোনো কথা বলে যে আমি দেখেছি সে হত্যা করছে, তাহলে বলতে হবে আমি নিজ চোখে দেখেছি। যদি বলে যে এই ঘটনা আমি শুনছি, বলতে হবে আমি নিজ কানে শুনছি। যদি বলে যে না আমি এটা অনুভব করছি, তাইলে সে নিজে অনুভব করছে, হাত রাখছে, বরফটা ছিল, খুব ঠান্ডা ছিল, খুব গরম ছিল, এইরকম। আর যদি সে কোনো মতামত দিতে যায় যে আমি এটা মনে করি, তাইলে মতামতের ভিত্তিটা কি, ভিত্তিটা তার নিজের হইতে হবে। এই 2টা জিনিস মনে রাখবেন, যথেষ্ট। এরপরে দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে যে এখানে আমরা প্রথমে ডেফিনেশন পাবো। 61-এ বলে যে আমরা কি করতে পারবো, দলিলের লিখিত বিষয় 2 মাধ্যমে প্রমাণ করতে পারবো। 62-তে বলে প্রাইমারি এভিডেন্স দিয়ে, 63-তে বলে সেকেন্ডারি এভিডেন্স দিয়ে।
তাহলে 61 কোনো কথা বলে না, 61-তে যাওয়ার পর বলে যে আমি দুইভাবে প্রমাণ করব, 62-তে প্রাইমারি এভিডেন্স দিয়ে মামলা প্রমাণ করব, আর যদি আমার কাছে প্রাইমারি এভিডেন্স না থাকে আমি 63-তে সেকেন্ডারি এভিডেন্স দিয়ে মামলা প্রমাণ করব। তো 62টা আপনার দায়িত্ব, আপনি ভালো করে পড়বেন, এখানে ডেফিনেশন দেওয়া আছে যে প্রাইমারি এভিডেন্স কাকে বলে। ধরেন যে আপনি নিজে একটা কি করলেন, কবিতা লিখলেন, একটা ছন্দ লিখলেন, অথবা বেয়ার একটা আপনি নিজে হ্যান্ড নোট করলেন, তো আপনি যে এটা হ্যান্ড নোট করলেন এটাই হচ্ছে প্রাইমারি এভিডেন্স। যখন এইটারে ফটোকপির দোকানে ফটোকপি করলেন ওইটা সেকেন্ডারি হবে। তাহলে মূল কথাটা আপনি বুঝলেন, অরিজিনাল ডকুমেন্ট ইটসেলফ, সর্বপ্রথম যেটা তৈরি করা হয়েছে ওইটাই হচ্ছে আমার অরিজিনাল। বিস্তারিত দেখে নেবেন, জাস্ট আজকে আমরা একটু হেডিং দিলাম যে 62টা আপনি ডেফিনেশনটা ভালো করে পড়বেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কি কি প্রাইমারি এভিডেন্স। সেকেন্ডারিটার ক্ষেত্রে 5টা কথা বলা আছে যে এই 5টা অবস্থায় যে ডকুমেন্টগুলো আসবে এগুলো সেকেন্ডারি এভিডেন্স হইতে পারে। তাইলে যদি আপনার 5টা মনে নাও থাকে, অ্যাটলিস্ট 5টা জিনিস আছে, এটা তো মনে রাখতে পারবেন যে 5টা জিনিস সেকেন্ডারি এভিডেন্সের অন্তর্ভুক্ত। কি হয়, যেমন আদালত থেকে কোনো মামলার আপনি নথি উঠান, সার্টিফাইড কপি উঠান, যেটাকে আমরা বলি যে জাবেদা নকল বলি বা অবিকল নকল বলি বা সার্টিফাইড কপি বলি, যেটাই বলেন, এটা একটা সেকেন্ডারি এভিডেন্স। যে কোনো প্রকার নথিকে যখন আপনি মেকানিক্যাল প্রসেস ব্যবহার করবেন, মানে যেখানে কোনো মেশিনের সহায়তা নেবেন, যেমন আপনি ফটোকপি মেশিনের সহায়তা নিয়ে ফটোকপি করলেন, অতএব ওই ফটোকপি সেকেন্ডারি এভিডেন্স। যদি আপনি তুলনা করেন, মানে ধরেন যে একটা ছবি আছে, দেখে দেখে আরেকটা ছবি আঁকলেন, একটা ডকুমেন্ট আছে, আপনি ওইটা দেখে দেখে আরেকটা তৈরি করলেন, তাহলে তুলনা করা যেটা তৈরি করলেন ওইটা সেকেন্ডারি এভিডেন্স। আর যেটা কাউন্টার পার্ট, কাউন্টার পার্ট বুঝতে গেলে আপনি যদি ব্যাংকে টাকা জমা দিতে যান তাহলে কাউন্টার পার্ট বুঝতে যাবেন। ব্যাংকে যে আপনি টাকা জমা দেওয়ার রসিদের মধ্যে দেখবেন যে দুইটা পার্টে বিভক্ত করা থাকে, দুইটার মধ্যে আপনাকে এন্ট্রি করতে হয়। তো ব্যাংক আপনি টাকাটা জমা নেওয়ার পরে সিল মেরে এক কপি আপনাকে দিয়ে দেয়, এক কপি কিন্তু তাদের কাছে থাকে। তার মানে একটা ডকুমেন্ট কি হইলো, একাধিক, একটা হইলো আপনার অরিজিনাল, একটা হইলো কাউন্টার পার্ট। এখন যেইটার মধ্যে ব্যাংক আপনার স্বাক্ষর করে দিল ওইটাকে আমরা কি বলবো, আর যেটা আপনি স্বাক্ষর করে জমা দিলেন ওইটাকে আমরা কি বলবো। তো এখানে বলতেছে যে প্রতিলিপি যেটা এখনো স্বাক্ষরিত হয় নাই ওইটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স, প্রতিলিপি যদি স্বাক্ষরিত হয়ে যায় ওইটা প্রাইমারি এভিডেন্স হয়ে যাবে। আর সর্বশেষ বলতেছে কোনো নথি যদি কোনো ব্যক্তি দেখে আর ওই নথি সম্পর্কে কোনো বক্তৃতা দেয় ওইটা সেকেন্ডারি এভিডেন্স। যেমন ধরেন যে আমি একটা দলিল পড়ছি, আজকে দলিলটা নাই, হারায় গেছে, ড্যামেজ হয়েছে, পচে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যদি আমি এভিডেন্স দিতে যাই ওই যে দলিলে এই জিনিসটা লেখা ছিল, এটাকে বলবো যে আপনার এটা সেকেন্ডারি এভিডেন্স। তাহলে বা এই 63-র এই 5টা জিনিস একটু মনে রাখবেন: জাবেদা নকল, মেকানিক্যাল প্রসেস, কম্পায়ার বা তুলনামূলক কপি, কাউন্টার কপি বা প্রতিলিপি যেটা স্বাক্ষরিত না, আর হচ্ছে কন্টেন্ট অফ ডকুমেন্ট, ওরাল এভিডেন্স, লিখিত বিষয়, মৌখিক বক্তব্য হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটা জেনারেল নিয়ম হচ্ছে মামলা সব সময় 64 বলতেছে যে প্রতিটা মামলা প্রাইমারি এভিডেন্স দ্বারাই প্রমাণ করতে হবে। এক্সেপশন হচ্ছে ধারা 65। তাহলে প্রতিটা মামলা জেনারেল নিয়মটা আপনি একটু পড়েন যে প্রাইমারি এভিডেন্স দিয়ে আমরা প্রমাণ করব। ব্যতিক্রম কয়টা, এই 65-তে 7টা ব্যতিক্রম। তাহলে এই 7টা ব্যতিক্রমের মধ্যে পড়লে সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো, নাইলে প্রতিটা মামলায় প্রাইমারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। এখন 7টা কি আছে আপনি বইটা খুলে একটু মুখস্থ করবেন, ইজি, অতটা জটিল কিন্তু কিছু না, এটা আপনার দায়িত্ব। এরপরে 65-র এ আর 65-র বি শুধু হেডিংটা মনে রাখবেন, এখানে আমাদের এই যে ডিজিটাল এভিডেন্স কিভাবে প্রমাণ করতে হবে, কত ধারায় আছে ওই জিনিসটা বলা আছে। ডিটেইলে এমসিকিউর জন্য যাওয়ার কোনো কাজ নাই, জাস্ট সেকশন নাম্বারটা মনে রাখবেন। এরপরে 74-এ শুধু এতটুকু মনে রাখবেন যে পাবলিক ডকুমেন্ট কত ধারায় দেওয়া আছে, আর বেসরকারি বা প্রাইভেট ডকুমেন্ট কত ধারায় দেওয়া আছে। আর 76-এ হচ্ছে যে পাবলিক ডকুমেন্টের সার্টিফাইড কপি কত ধারায় ইস্যু করা হয়, জাবেদা নকল কত ধারায় পাওয়া যায়। এই যে আদালতের আপনি সার্টিফাইড কপি উঠান, এই যে সাব রেজিস্ট্রেশন অফিসের দলিলের ফটোকপি উঠান, সব জায়গায় একটা সিল মারা থাকে দেখবেন। অথবা যদি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমির কোনো নথি উঠান, মামলার কোনো নথি উঠান, লেখা থাকে যে সাক্ষ্য আইন 1872-এর 76 ধারার ক্ষমতা বলে এই সার্টিফাইড কপি ইস্যু করা হইলো, এরকম একটা সিল আপনি দেখতে পারবেন। তাহলে 76 ধারার ক্ষমতা বলে ইস্যু করা হয়। এই 3টা সেকশন পড়লেই যথেষ্ট, এখানের ভিতরে আর কিচ্ছু দরকার নেই, আপনি বাদ দিয়ে দেন। এরপরে 79 থেকে মোটামুটি 90 পর্যন্ত এখানে 2টা ভাগে আপনি ভাগ করবেন, যখন পড়বেন খাতাটাকে 2 ভাগে ভাগ করবেন। এক জায়গায় আপনি শেল প্রিজাম্পশন, এক জায়গায় হচ্ছে মে প্রিজাম্পশন।
আমরা 114তে পড়ছি ঘটনা সম্পর্কে আদালত কি প্রিজাম্পশন নিতে পারে, আর এটা হচ্ছে ডকুমেন্ট সম্পর্কে কি প্রিজাম্পশন নিবে। দুইটাই কিন্তু প্রিজাম্পশন। 114টা ছিল ঘটনা, আর এটাতে হচ্ছে দলিল সম্পর্কে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে শেল প্রিজাম্পশনটা আপনি মুখস্থ করে নেবেন, তাইলে মে প্রিজাম্পশন মুখস্থ করার দরকার হবে না। তাহলে এক নাম্বার হচ্ছে যদি আদালতে বা কোথাও একটা সার্টিফাইড কপি কেউ উপস্থাপন করে, তাহলে এটা শেল প্রিজাম্পশন আসবে, যে এটা যথাযথ কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হয়েছে, কোনো প্রশ্ন করবে না। তাইলে একটা সার্টিফাইড কপি সম্পর্কে ধারণা কি হবে? শেল প্রিজাম্পশন। যে কোনো আদালতের রেকর্ড, যেমন 164 ধারার জবানবন্দি, কমিশনের যে জবানবন্দি যখন আদালতে রেকর্ডভুক্ত হয়, ওটাকে আমরা 80 ধারা নিয়ে নিব যে এটা শেল প্রিজাম্পশন, মানে যেইভাবে নথিটা নেওয়ার দরকার ছিল ওইভাবে নেওয়া হয়েছে। 81 এ বর্তমানে যুক্ত করা হয়েছে যে যেগুলো আমাদের ডিজিটাল যেই রেকর্ডগুলো আছে, ডিজিটাল যে গ্যাজেটগুলো আসে, যেমন ধরেন যে বাংলাদেশ সরকার বর্তমানে ম্যাক্সিমাম তাদের ওয়েবসাইট আছে, ওইখানে গ্যাজেটগুলো দিয়ে দেয় ডিজিটালি। তো ওইগুলো সম্পর্কে ধারণাটা কি হবে? শেল প্রিজাম্পশন। সরকারিভাবে যদি কোনো ম্যাপ প্রকাশিত হয়, যেমন জায়গা জমির ম্যাপ, যেগুলো ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর থেকে আমরা উঠাই, এগুলো সম্পর্কে ধারণা কি হবে? শেল প্রিজাম্পশন। যেমন রাজুক কি করে, তাদের ডিটেল এরিয়া ম্যাপ প্রকাশ করে, কোন জায়গায় কত তলার বিল্ডিং হবে সরকারিভাবে, তো এইগুলা কি হবে? শেল প্রিজাম্পশন হবে। মানে সরকারি থাকলেই শেলে নিয়ে যাবেন আপনি। এখন ধরেন যে আদালতের একটা জাজমেন্ট ডিএলআর এ আছে, এএলআর এ আছে, ডিএলআর বইটা আপনার সামনে উপস্থাপন করা হইলো, তার মানে এটা শেল প্রিজাম্পশন, যে আদালত যেভাবে রায় দিছে ওইভাবে ওই বই অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা আমরা ধরে নিব অবশ্যই। 85টা বারবারই আসে যে একটা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে ধারণাটা কি হবে? শেল প্রিজাম্পশন, মানে এটা যেইভাবে সম্পাদন করা দরকার ছিল ওইভাবে করা হয়েছে, এরকম প্রিজাম্পশন আদালত নিবে। আদালত আপনাকে প্রশ্ন করবে না। যেইখানেই শেল প্রিজাম্পশন সেখানে আদালত প্রশ্ন করবে না, আইনগতভাবে উনি ধরে নিতে বাধ্য এটা সত্য। অপরপক্ষ মিথ্যা প্রমাণ করতে পারে, কিন্তু আদালত আপনাকে আদেশ দিতে পারে না যে আপনি এটা প্রমাণ করেন। সর্বশেষ এই 89 ধারাটার মধ্যে একটা ব্যতিক্রমী কথা বলে, যেটা বুঝতে আপনার 10 বার পড়তে হবে, নর্মালি বুঝে আসে না। যদিও এটা সিরিয়ালগুলোর বাইরে গিয়ে এসেছে। নর্মালি ধরেন যে আদালত আপনারে একটা আদেশ দিল যে আপনার কাছে একটা দলিল আছে, আপনি উপস্থাপন করেন, নোটিশ দেওয়ার পরেও আপনি উপস্থাপন করেন নাই। তো অপর পক্ষর জন্য আদালত এই প্রিজাম্পশনে যাবে যে ওই দলিলটা যেইভাবে করা দরকার, যেইভাবে সম্পাদন করা দরকার ওইভাবেই সম্পাদন করা হয়েছে। আর আমরা অলরেডি জানি আপনি উপস্থাপন করলে আপনার বিপক্ষে যাবে, ওই জন্য উপস্থাপন করতেছেন না। তো এই জন্য নোটিশের পরেও যদি কোনো দলিল না আসে, তাহলে আদালত ওই বিষয়ে শেল প্রিজাম্পশন নিবে। তো আপনাদের আমরা রিকোয়েস্ট করব এই কয়টা সেকশন নাম্বার সহ মুখস্থ করে নেবেন। মে প্রিজাম্পশন আর মুখস্থ করতে হবে না, কারণ আপনি তখন জানবেন যে শেল প্রিজাম্পশন এগুলা, বাকি সবই মে প্রিজাম্পশন। আর মে প্রিজাম্পশন পড়তে গেলে 90 আর 90 এ বলে দুইটা সেকশন আছে, ওইটার মধ্যে জাস্ট 30 বছরের পুরাতন দলিল বলে একটা শব্দ পাবেন, আর 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড বলে একটা শব্দ পাবেন। তাহলে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে ধারণা হবে মে প্রিজাম্পশন, আর 5 বছরের পুরাতন দলিল সম্পর্কে ধারণা হবে আমার মে প্রিজাম্পশন। এই দুটা জিনিস পড়ুন, বাকিগুলো আপনি বাদ দেন, কোনো দরকার নাই আপনার। এটা আপনার এভাবে মনে থাকবে না, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো এটা নিজ হাতে একটু লিখবেন আপনি। 79 জাবেদা নকল, 80 আদালতের রেকর্ড, এইভাবে 1-2 বার প্র্যাকটিস করেন, দেখবেন হয়ে যাবে। এরপরে 91 আর 92 দুইটা সেকশন শুধু পড়বেন, যে যখনই কোনো চুক্তি নিয়ে বিরোধ হবে, কোনো দলিল নিয়ে বিরোধ হবে, সম্পত্তি হস্তান্তর নিয়ে বিরোধ হবে, বিরোধ হইলেই যদি কোনো চুক্তির কথা উল্লেখ করা থাকে, আপনি মৌখিক কোনো কথাই আমরা শুনবো না, বলবো যে ভাই দলিলটা নিয়ে আসেন। তাহলে এই চ্যাপ্টারের হেডিংটাই হচ্ছে এক্সক্লুশন ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি, মানে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যের বর্জন হবে। তাহলে একটা কথা হচ্ছে, যে কোনো দালিলিক বিষয়ে যদি কোনো বিরোধ ঘটে, আমরা মৌখিক কোনো কথা শুনবো না, বলবো যে ভাই দলিলটা নিয়ে আসেন। যেমন ধরেন যে নিউজ হয় যে সে আমার বিয়ে করছে, এখন স্ত্রী হিসাবে গ্রহণ করে না, সবার আগে বলবেন যে ভাই কাবিননামা নিয়ে আসেন, কাবিননামা নাই, আপনার কথা আমি শুনতে পারবো না। 91 থিম হচ্ছে এটা, যেইখানে আইনগতভাবে একটা কাজের জন্য দলিল নিবন্ধন করতে হয়, যেখানে একটা ডকুমেন্টের প্রয়োজন হয়, ওই ডকুমেন্ট ওই বিষয় নিয়ে বিরোধ হইলে 91 কন্ডিশনে হইলো আপনি কি করেন, দলিল নিয়ে আসেন, তারপরে কথাবার্তা। এর দুইটা ব্যতিক্রম আছে, ওইগুলা পড়ে নিবেন। 92 কথা হইলো দলিল তো নিয়ে আসলাম, এখন দলিলের ভিতরে কন্ডিশন নিয়ে বিরোধ।
91-তে দলিল আনলাম, এখন দেখা গেল যে আমি এখন দলিলটা স্বীকার করতেছি কিন্তু দলিলের ভিতরে কন্ডিশন নিয়ে আমার বিরোধ। তো 92 বলতেছে যে না, কন্ডিশন নিয়েও আমি কোনো বিরোধ করতে দিব না, কন্ডিশন যেটা আছে সেটাই আমি মানব, তবে 6টা ব্যতিক্রম আছে। এইটা একটু মনে রাখবেন। তাহলে 91-তে 2টা ব্যতিক্রম, 92-তে 6টা ব্যতিক্রম। ব্যতিক্রম মানে ওই বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে 91-এর মূল থিম হচ্ছে যে বিষয়টা লিখিত করা প্রয়োজন, ওইটা যদি লিখিত হয় ওই লিখিত দলিল নিয়ে আসেন, মৌখিক কোনো সাক্ষ্য আমি নিব না। 2টা ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম হচ্ছে সরকারি কর্মকর্তা সরকারি অফিস হোল্ড করে যদি তার নিয়োগ গেজেটকৃত হইতে হয়, গেজেট না থাকলেও চলবে। যেমন আপনার এলাকায় ইওনো সাহেব নাই, ট্রান্সফার হয়েছে, এসিল্যান্ড সাহেব ইওনোর দায়িত্ব পালন করতেছে। এখন কয়দিন পরে ওই এসিল্যান্ডের প্রমোশন হবে। তো এই প্রমোশন হোক বা না হোক, সে যেহেতু দায়িত্ব পালন করতেছে তার লিখিতের দরকার নাই। আপনি বলতে পারবেন না যে ভাই আপনি তো এসিল্যান্ড, আপনি কেন ইওনোর দায়িত্ব পালন করতেছেন, সরকারি গেজেট দেখান না, আপনার দেখানোর দরকার নাই। জাস্ট 1 মিনিট, একটু আমরা বিরতি নেই। जी सर, कैसा है? शुक्रिया सर। ओके, खाना खाया होटल में? अच्छा है। ओके सर। তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে দালিলিক সাক্ষ্যর দ্বারা আমরা মৌখিক সাক্ষ্যকে কি করতে পারি, বর্জন করতে পারি। এই রিলেটেড আমাদের 91 থেকে 100 পর্যন্ত সেকশন আছে, বাকিগুলোর আমাদের কোনো কাজ নাই, শুধু 91 আর 92 পড়বো। আর প্রাথমিকভাবে এই দুইটা মনে রাখবেন যে লিখিত বিষয়ে কোনো মৌখিক সাক্ষ্য চলে না, 2টা ব্যতিক্রম আছে ওই ক্ষেত্রে চলে। একটা হচ্ছে সরকারি কর্মকর্তার অফিসিয়াল পদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে কোনো প্রকার উইলকে যদি প্রবিট করার প্রয়োজন পড়ে, উইল যখন একবার প্রবিট হয়ে যাবে মূল উইলের কোনো দরকার নাই, ওই প্রবিটের কপি আমাদের জন্য যথেষ্ট। আর দলিলের কোনো কন্ডিশন নিয়ে যদি আমাদের বিরোধ হয় আমরা কোনো প্রকার ওরাল এভিডেন্স নিব না, তবে 6টা ক্ষেত্র আছে, ওই 6টা ক্ষেত্রে আমরা নিতে পারি। ওই 6টা যদি আপনি পরবর্তীতে একটা একটা করে মনে রাখার পরে দরকার পরে মনে রাখবেন, প্রাথমিকভাবে দরকার নেই। মানে টোটাল সাক্ষ্য আইনটা আগে আয়ত্তে নিয়ে আসবেন, যখন আয়ত্তে আসবে তারপরে যদি সময় পান এটা দেখবেন, না হলে অতটা আমাদের কাজের না, এমসিকিউর জন্য। এখন চলে আসি আমরা প্রিভিলেজ কমিউনিকেশন। যারা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করেন এরা জানেন যে আপনি প্রিভিলেজ ডেবিট কার্ড পান, ক্রেডিট কার্ড পান, মানে বিশেষ আপনার একটা মর্যাদা, প্রিভিলেজ ক্যাটাগরিতে আপনি পড়েন। তো এইটার জন্য আমরা কয়েকটা সেকশন পাবো, শুধু মূল থিমটা মনে রাখবেন, ভিতরে কোনো কাজের না। 121 যেটা বলে যে ম্যাজিস্ট্রেট এবং বিচারক এরা প্রিভিলেজ ক্যাটাগরিতে পড়ে, এদেরকে আমরা যে কোনো মামলায় যে কোনো সময় অ্যাজ এ উইটনেস হিসাবে নিয়ে আসতে পারবো না, বা কোনো আদালত তাদেরকে বাধ্য করতে পারবে না যে আপনি আসেন একটা এভিডেন্স দেন। 122 বলতেছে যে বিবাহ চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকারের যোগাযোগ হবে, কথাবার্তা হবে, এই বিবাহ চলাকালীন যোগাযোগটা, কথাবার্তাটা কোনো আদালত বাধ্য করতে পারবে না যে প্রকাশ করো, বা কোনো ব্যক্তি প্রকাশ করতে চাইলেও আদালত তাকে বারণ করবে। মানে স্বামী স্ত্রীর মধ্যে যত প্রকার কথাবার্তা হবে, যোগাযোগ হবে, এগুলাকে কি করা যাবে না, প্রকাশ করতে বাধ্য করা যাবে না। আর কেউ প্রকাশ করতে চাইলেও আদালত সেটা শুনবে না, অ্যাজ এ এভিডেন্স হিসাবে গ্রহণ করা যাবে না। আগে মূল থিমটা মনে রাখবেন, এটার আরো ব্যতিক্রম আছে সেটা আপনার পরে, যাতে আপনি সেকশনটা দেখলে মূল থিমটা মনে আসে। 123 সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় গোপন নথি, অপ্রকাশিত নথি। যেমন ধরেন যে বাংলাদেশ সরকার যত যে ভারতের সাথে অনেক চুক্তি করছে হাসিনার আমলে, যেগুলো প্রকাশ হয় না, আনপাবলিশড। এখন ওই রকম কোনো জিনিস নিয়ে যদি বিরোধ হয় তখন আমরা কি করব, বা কোনো আদালতকে সেটা প্রকাশ করার জন্য বাধ্য করতে পারে কিনা। এখানে বলতেছে যে রাষ্ট্রীয় যে সমস্ত অপ্রকাশিত জিনিস আছে
এই জিনিসগুলা যেই অধীনের ওই অফিসের প্রধানের অনুমতি যদি না থাকে প্রকাশ করা যাবে না। 124 অফিসিয়াল কমিউনিকেশন, যেমন ধরেন যে ডিসি এসপি এদের মধ্যে যে যোগাযোগগুলা হয়, সম্ভবত চট্টগ্রামে সম্ভবত গত সপ্তাহে যেটা ছিল, গত সপ্তাহের আগের সপ্তাহে ওই পুলিশ সম্ভবত চট্টগ্রাম মহানগরে যে পুলিশ কমিশনারের তার একটা আদেশ কি করছে, একজন কনস্টেবল রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে যে মানে যখনই কোনো টহল দল যাবে অবশ্যই অস্ত্র নিয়ে যাবে, প্রয়োজনে সেলফ ডিফেন্সে গুলি করবে। তার মানে হচ্ছে অফিসিয়াল কমিউনিকেশনটা প্রিভিলেজ কমিউনিকেশনের মধ্যে পড়ে, আপনি এটা ভঙ্গ করতে পারেন না, কোনো আদালত এটা বাধ্য করতে পারে না, কোনো ব্যক্তি সেটা প্রকাশ করতে পারে না অফিসিয়াল কমিউনিকেশনটা। তবে এখানে পারে কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে পাবলিক শান্তি বিনষ্ট হবে, ব্যতিক্রম আছে। 125 একটা অপরাধের সংবাদ পুলিশ অফিসার কোথায় পাইলো, ম্যাজিস্ট্রেট কোথায় পাইলো, আপনার অবৈধ সম্পদ আছে এনবিআর এর কর্মকর্তা কিভাবে জানলো, এটা তারা প্রকাশ করতে বাধ্য না। তার মানে ওই যে আমরা বলি যে সাংবাদিক তার সোর্স প্রকাশ করতে বাধ্য না, একই রকম ভাবে পুলিশ তার সোর্স, ম্যাজিস্ট্রেট তার সংবাদ, এনবিআর তার যে অর্থের সংবাদ জানাইতে বাধ্য না যে আমি কার কাছ থেকে জানতে পারলাম। তাহলে 121 থেকে 125 আপনি জাস্ট এই কয়টা লাইন আগে পড়বেন, ভিতরে আপনার যাওয়ারই দরকার নেই, আপনি যাবেন না। যখন দেখবেন যে আপনি এই সেকশনগুলো উপরে দেখে আপনার একদম সম্পূর্ণ ক্লিয়ার, তখন মন চাইলে আপনি ভিতরে খুলেন একটু ডিটেইলে দেখেন। 121 ম্যাজিস্ট্রেট এবং বিচারকের কমিউনিকেশনটা প্রিভিলেজ ক্যাটাগরিতে পড়ে। স্বামী স্ত্রীর বিবাহকালীন কথাবার্তা প্রিভিলেজ ক্যাটাগরি, রাষ্ট্রীয় অপ্রকাশিত নথি প্রিভিলেজ ক্যাটাগরি, অফিসিয়াল যোগাযোগ প্রিভিলেজ ক্যাটাগরি, অপরাধের সংবাদ বাধ্য না। মানে হচ্ছে এই যোগাযোগগুলা কেউ প্রকাশ করতে চাইলেও আদালত শুনবে না, আদালত কাউকে বাধ্যও করবে না যে আপনি প্রকাশ করেন, এটাকে বলতেছি আমরা প্রিভিলেজ কমিউনিকেশন। এর মধ্যে আপনারা আইনজীবী, আপনাদের জন্য 4টা সেকশন আছে, 126, 127, 128, 129। এটার মূল থিম একটাই, পৃথক করে পড়ার কিছুই নাই। মূলত কথা হচ্ছে একজন মক্কেল এবং ক্লায়েন্টের মধ্যে কি যোগাযোগ হইল, কি উপদেশ দিলেন, এইগুলা আপনি কোথাও প্রকাশ করতে পারবেন না বা কেউ আপনাকে বাধ্য করবে না। মূল থিম 4টা সেকশনের একই জিনিস, এর বাইরে কিছু নাই। তাহলে 126, 127, 128 এবং 129। 126 ওই কথাটা বলে যে ক্লায়েন্ট এবং মক্কেলের যে কথাবার্তা, অ্যাডভোকেট এবং মক্কেলের কথাবার্তা, যে নথিপত্র আপনি হস্তগত হইল, আপনি এটা কোথাও প্রকাশ করবেন না, কোনো আদালত আপনাকে বাধ্য করবে না। কিছু ব্যতিক্রম আছে, এটা পরে দেখবো আমরা। আপনার অফিসে যে যারা কাজ করে, ক্লক আছে, আপনার সহযোগী আছে, অফিসের পিয়ন আছে, এদের উপরও এটা প্রযোজ্য, এরাও প্রকাশ করতে পারবে না। যদি আপনার মক্কেল কোথাও নিজ মুখে কোনো কিছু স্বীকারও করে নেয়, এই কথার মানে এই না যে আপনিও সেখানে হ্যাঁ হ্যাঁ মিলাবেন, আপনি নীরব থাকবেন, মানে তার স্বীকৃতি তার, আপনার কিছু বলার দরকার নাই, আপনার উপর থেকে প্রিভিলেজ চলে যায় নাই। 129টা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে চলে না। এটা নর্মালি আপনি যদি কাউকে আইনি কোনো পরামর্শ দেন, আপনি তাকে কি পরামর্শ দিলেন, সে আপনার কাছ থেকে কি পরামর্শ পাইল, এইটা আপনাকে কেউ বাধ্য করতে পারে না কোনো আদালত প্রকাশ করার জন্য। তবে একটা কন্ডিশন হচ্ছে, আপনি যদি নিজের থেকে নিজে চান আদালতে গিয়ে স্বেচ্ছায় বলতে পারেন, তাহলে কোনো আদালত আপনাকে বাধ্য করতে পারে না যে আপনি তাকে কি আইনগত পরামর্শ দিয়েছেন। 129 আপনার জন্য এই প্রিভিলেজ। তাহলে এই 4টা সেকশনকে আপনি পৃথক করে ফেলবেন, সাইডে লিখে রাখবেন যে মক্কেল এবং অ্যাডভোকেটের যোগাযোগ, তাইলে আপনার জন্য কনসেপ্ট চলে আসবে একসাথে। আরেকটা মনে রাখবেন 132, যে কোনো সাক্ষী যাকে আদালতে নিয়ে যাবেন তাকে আগে বুঝাই দিবেন, ভাই আদালতে গেলে নীরব থাকা যাবে না, উত্তর তো দিতেই হবে, অতএব আগে থেকে প্রিপারেশনটা যাতে থাকে। চাই উত্তর দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হোক, তার সম্পত্তি বাজেয়াপ্ত হোক, যাই কিছু হোক, তাহলে আদালতে সাক্ষীরা নীরব থাকতে পারে না। তবে এক্সেপশন আছে, ওই আপনার স্বীকারোক্তিতে মামলা হবে না, ওইটা অ্যাজ এ এভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে না, এইরকম আপনার প্রতিও কিছু কি দেওয়া আছে, সুবিধা দেওয়া আছে। তাহলে আমরা 132 মনে রাখবো, কোনো সাক্ষী আদালতে উপস্থিত হইলে সে নীরবতা পালন করতে পারবে না। এরপরে চলে যান যে বিচারকের ক্ষমতা, হেডিং এ আপনি 3টা সেকশন মনে রাখেন, যেটা সবসময় গুরুত্বপূর্ণ। 136, যে আদালত কোন সাক্ষ্য গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, এটা তার নিজস্ব এখতিয়ার। 165, মামলা চলাকালীন যে কোনো ব্যক্তিকে যে কোনো প্রশ্ন, যে কোনো নথি, যে কোনো দলিল উপস্থাপনের আদেশ দিতে পারে, কোনো পক্ষ আপত্তি করতে পারবে না। এমনকি আপনি ওই বিষয়ে জেরা করতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া।
এইবারে গতবারে এমসিকিউতে ওই জেরার বিষয়টা ছিল যে আদালতে যদি কেউ 165 অধীনে যে কথাবার্তাগুলো বলতেছে এগুলার ব্যাপারে জেরা করার ক্ষেত্রে আইনগত ভিত্তিটা কি, তাহলে আদালতের পারমিশন সাপেক্ষে ক্রস এক্সামিনেশন করতে পারবে, না হলে সম্ভব না। আর 167 আদালত যেই সাক্ষ্যগুলা, এই যে 136-এ হয়তো এমন একটা সাক্ষ্য আপনি এভিডেন্স দিছিলেন বর্জন করছে, অথবা কারো একটা যেটা গ্রহণ করা দরকার নাই উনি গ্রহণ করছে, 167-র অধীন উনি রায় দিয়ে দিচ্ছে। তো 167-তে বলতেছে যদি ন্যায় বিচারে ব্যাহত না হয়, যেটা উনি বর্জন করছে ওটা বা যেটা উনি গ্রহণ করছে ওইটা বাদ দিয়েও যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে নতুন করে কোনো ট্রায়াল হবে না, নতুন করে রায় পরিবর্তিত হবে না। মানে যেইটা প্রতি আপনার ডাউট আপত্তি ওইটাকে ধরলাম যে আমরা বাদ দিলাম, ওইটা বাদ দিয়ে যদি উপযুক্ত এভিডেন্স থাকে তাহলে কোনো সমস্যা নেই। মানে নতুন করে কোনো মামলা বিচার হবে না, রায়ও চেঞ্জ হবে না। এরপরে দুইটা সেকশন পাবো, 137, 138। 137-এ আপনাকে ডেফিনেশন দেয় যে জবানবন্দি কাকে বলে, ক্রস এক্সামিনেশন কাকে বলে, পুনরায় জবানবন্দি কাকে বলে। আর 138-এ এদের ক্রমটা দেওয়া আছে যে সাক্ষীরা প্রথমে কি করবে, আদালতে গিয়ে জবানবন্দি দিবে, অপরপক্ষ তারপরে ক্রস করবে, তারপরে আবার নিজের সাক্ষীকে কিছু জিজ্ঞেস করার দরকার পড়লে আপনি জিজ্ঞেস করবেন। তাহলে এই দুইটা সেকশন গুরুত্বপূর্ণ, এইটা একটু পড়বেন। এরপরে লিডিং কোশ্চিন বলে একটা থিম বানাবেন আপনি। লিডিং কোশ্চিন মানে ইঙ্গিত বহ প্রশ্ন। মানে জেরা করার সময় নর্মালি জেরার যে একটা কৌশল সেটা হচ্ছে যে আপনি যেটা বলাইতে চাচ্ছেন তার মুখ দিয়ে শুধু বের করবেন, এটাই কাজ। মানে আপনি বলে দিবেন, যেমন ধরেন যে আপনি তারা জিজ্ঞেস করলেন আপনার নাম মিস্টার রহিম, সে বলল হ্যাঁ আমার নাম রহিম। আপনি ওই সরকারি অফিসে কাজ করেন, হ্যাঁ আমি কাজ করি। আপনি সকাল 9টায় অফিস যান, হ্যাঁ আমি যাই। মানে আপনি চাচ্ছেন সে আপনার হায় হ্যাঁ করুক অথবা নায় না করুক, তার কাছে কোনো অপশন নাই, দুইটাই অপশন। সে হয়তো ইয়েস অথবা নোতে উত্তর দিতে হবে, এর বাইরে কিছু করার নাই। আপনি বললেন আপনার নাম রহিম, যদি হ্যাঁ হয় বলবে যে হ্যাঁ, না হইলে বলবে না। তো এগুলাকে বলি যে আমরা লিডিং কোশ্চেন, যেই প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে, প্রশ্নকর্তা চায় উত্তরকর্তা তার কথা মতো ইয়েস অথবা নো করুক, সেগুলাই হচ্ছে লিডিং কোশ্চেন। এটা সেকশন নাম্বার মনে রাখবেন, সেকশন নাম্বার জিজ্ঞেস করে যে লিডিং প্রশ্ন বা ইঙ্গিতবহ প্রশ্ন কত ধারায় আছে। এখন আমরা কি সবসময় এই প্রশ্ন করতে পারবো কিনা? জেনারেল নিয়মটা হচ্ছে ক্রস এক্সামিনেশনেই লিডিং কোশ্চেন করা হয়, তবে আপনি চাইলে জবানবন্দিতেও করতে পারেন আদালতের অনুমতি নিয়ে। জবানবন্দি এবং পুনঃজবানবন্দির ক্ষেত্রেও লিডিং কোশ্চেন করা যায়, তবে পারমিশন অফ দ্য কোর্ট। আর জেরার ক্ষেত্রে কোনো পারমিশনের দরকার নাই, আপনি লিডিং কোশ্চেন করতে পারবেন। এই কনসেপ্টটাই গুরুত্বপূর্ণ, এটা একটা পৃথক কনসেপ্ট হিসেবে নিয়ে নিন। এরপরে চলে আসি আমরা, আপনি আদালতে যে কোনো একটা বক্তৃতার বিরোধিতা করবেন, কন্ট্রাডিকশন দেখাবেন, তাহলে আপনি সেকশন নাম্বার খুঁজেন কোন সেকশনে আপনাকে ক্ষমতা দেয় যে একজন পুলিশ অফিসারের পূর্বের একটা কথা আজকের কথাকে আপনি বিরোধিতা করবেন, সাক্ষীর পূর্বের বক্তৃতা আজকের বক্তৃতা বিরোধিতা করবেন। 145। তাহলে এটা মনে রাখবেন এইভাবে যে কন্ট্রাডিকশনের ক্ষমতা আপনাকে দেয় 145। আর আপনি একজন ডিফেন্স লয়ার হিসাবে যে যে প্রশ্নগুলো করতে পারবেন, 146 আপনাকে ওই প্রশ্নগুলো বলে দেয় যে এই প্রশ্নগুলো আপনি করতে পারবেন। একটা হচ্ছে তার ভেরাসিটি চেক করা, সত্যবাদিতা চেক করার জন্য। 2 নম্বর হচ্ছে তার সামাজিক স্ট্যাটাস চেক করার জন্য। 3 নম্বর হচ্ছে তার চরিত্র হনন করার জন্য। যা কিছু বলার দরকার আপনি করতে পারবেন। আর আমাদের সংশোধনীতে বলতেছে যে ধর্ষণ মামলার ক্ষেত্রে ওই যিনি অভিযোগটা করেছেন তার কোনো প্রকার যৌন অভিজ্ঞতা রিলেটেড প্রশ্ন করা যাবে না। এটা পূর্বে ছিল যে আদালতের অনুমতি নিয়ে করা যাইতো, এখন নর্মাল কথা হইলো ধর্ষণ রিলেটেড মামলায় আপনি কি করতে পারবেন না, দোষিতার চরিত্র নিয়ে কথা বলতে পারবেন না, যে এই তো খারাপ, 10 জনের সাথে মিশে, সেই তো এইরকম সেই রকম, এগুলো আপনি প্রশ্ন করতে পারবেন না। তবে এটারও ব্যতিক্রম আছে যে একান্তই ন্যায় বিচারের স্বার্থে আদালতের কাছে যদি পারমিশন চান, আদালত যদি পারমিশন দেয়, তখনই শুধু প্রশ্ন তুলতে পারবেন। ইন জেনারেল ধর্ষণ মামলায় দোষিতার চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। তাহলে 146টা আপনার জন্য গুরুত্বপূর্ণ, একজন ডিফেন্স লয়ার হিসাবে যারাই কি কি প্রশ্ন করতে পারবেন এইটা একটু পড়বেন। এরপরে একটা প্রশ্ন পাবেন 154, হোস্টাইল উইটনেস। মানে আপনার সাক্ষী যাকে আপনার মামলা প্রমাণ করার জন্য নিচ্ছেন, উনি আপনারই বিষ মারে দিচ্ছে, মানে আপনার বিপক্ষেই কথা বলতেছে। তো একে বলে যে আইনের ভাষায় বৈরী সাক্ষী বা হোস্টাইল উইটনেস। তো
তো এদের ক্ষেত্রে জেরা করতে পারবেন কিনা, তো এই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে জেরা করতে হবে। তাহলে হোস্টাইল উইটনেসকে জেরা করতে চাইলে আদালতের পারমিশন সাপেক্ষে করতে হবে। এরপরে 155টা পড়লেন যে সাক্ষীর চরিত্র কিভাবে হনন করা যায়, মানে পদ্ধতিটাই বলে দিচ্ছে। একজন সাক্ষী যারা মামলা সাক্ষ্য দিতে আসছে এদের চরিত্রটা আমরা কি কি প্রক্রিয়ায় হনন করতে পারবো, মানে কি বলতে পারবো। প্রথমে আমরা বলতে পারবো যে এই সাক্ষী বিশ্বাসযোগ্য না, এই যে কথাটা বললো এই আসলে ব্যক্তিগতভাবে বিশ্বাসযোগ্য না। 2 নম্বরে বলতে পারি যে উনি ঘুষ নিছেন অথবা সাক্ষ্য দেওয়ার পরে বিশাল পরিমাণ বেনিফিট পাবেন, তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। অথবা তার পূর্বের বক্তৃতা আর আজকের বক্তৃতার মধ্যে বিরোধিতা আমরা দেখাবো যে এই সাক্ষীর বক্তৃতা গ্রহণযোগ্য না। এই প্রক্রিয়ার মাধ্যমে একটা সাক্ষীর বৈধতা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা আমরা হরণ করে ডিফেন্স লয়াররা কি করে মামলা জিতে নেন। তাহলে এই 155 তিনটা জিনিস মনে রাখতে হবে। আর এইটার সাথে তাহলে 146-এর তিনটাও আপনি অ্যাড করে নেবেন, তাহলে আপনার জন্য পৃথক একটা কনসেপ্ট চলে আসলো। এরপরে আমরা ভুলে যাই, পড়লেই ভুলে যাই, ওই জন্য মেমোরি রিফ্রেশ করতে হবে। আপনার যদি ল্যাপটপ থাকে বারবার আপনি রিফ্রেশ দেন, তো এটাও ওই রকম, এখানে ভিতরে যাওয়ার দরকার নাই, জাস্ট মেমোরি রিফ্রেশ করা আছে, সেটা হচ্ছে আপনি 159 এতটুকু মনে রাখবেন, যথেষ্ট। এরপরে চলে আসি আমরা প্রথম দিক থেকে। এই যে এত নিয়ম কানুন আমরা পড়লাম, পড়ার পরেও একটা বেসিক নিয়ম কানুন আমাদেরকে বলে দেয় যে সেকশন 5, যে আদালতে যত নথি দিবেন, যত কথা বলবেন সব কিছু প্রাসঙ্গিক হইতে হবে। যেমন আমরা এখানে বার কাউন্সিলের ক্লাস করার জন্য আসছি। এখন যদি আপনারা কেউ যদি কি করেন যে ফুটবল খেলা নিয়ে কথা বলতে চান, ক্রিকেট খেলা নিয়ে কথা বলতে চান, এগুলো চলবে না, কারণ এটা অপ্রাসঙ্গিক। এখানে বার কাউন্সিলের 7টা সাবজেক্টই প্রাসঙ্গিক। একই রকমভাবে মামলার ক্ষেত্রে ওই জিনিসটা কথা হবে সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে। তাহলে 6 নাম্বারটা পড়বেন যে ঘটনার প্রাসঙ্গিকতা, রেস জেস্টে বলে একটা অপশন আছে, একই ঘটনার অংশ প্রাসঙ্গিক হয়। এরপরে 7 নাম্বারে সংক্ষেপে আপনি পড়ে নেবেন যে অকেশন, কজ এবং ইফেক্ট। 8-এ পড়ে নেবেন যে আপনার মোটিভটা কি, ঘটনার পিছনে মোটিভটা কি, কি কি প্রস্তুতিটা নিয়েছিল, এদের কন্ডাক্টটা কি ছিল, আচরণটা কি ছিল, এগুলো প্রাসঙ্গিক। 9 নম্বরে আপনি পড়বো যে আইডেন্টিফিকেশন প্রেড, অর্থাৎ শনাক্তকরণ প্রেড। 11 নম্বরটা গুরুত্বপূর্ণ, প্লি অফ এলএবি। এই 5টা সেকশন যদি আপনি পড়েন যথেষ্ট। তাহলে এই সেকশনগুলো মনে রাখবেন। এরপরে চলে যায় আমরা 17টাতে, শুধু এডমিশনটা মনে রাখবেন যে এডমিশন কত ধারায় আছে। 22টাতে শুধু পড়বেন যে লিখিত বিষয়ে এডমিশন নেওয়া যায় কিনা, লিখিত বিষয়ে এডমিশন নেওয়া যায় না। আর 24 থেকে নিয়ে 31 পর্যন্ত প্রতিটা সেকশনই পড়বেন কনফেশন রিলেটেড। 24-এ আমরা কি পড়বো যে টিপস দেওয়া যাবে না, মানে থ্রেট, ইনডিউসমেন্ট, প্রমিস করে কোনো সাক্ষ্য আদায় করা যাবে না, তাইলে এটা অপ্রাসঙ্গিক হবে। পুলিশের কাছে গিয়ে আপনি যতই কিছুই বলেন এইটা প্রাসঙ্গিক না। পুলিশ রিমান্ডে নিয়ে আপনার কাছ থেকে যত কিছুই স্বীকার করা, এটা আদালতে প্রাসঙ্গিক না। 27 বলতেছে ততটুকুই প্রাসঙ্গিক হবে যতটুকু আপনি পুলিশের কাছে বলার পরে, পুলিশ হেফাজতে থাকার পরে উদ্ধার করা গেছে। 28-এ বলতেছে যে যদি আদালত মনে করে আপনার প্রতি কোনো টিপস নাই, মানে কোনো থ্রেট নাই, ইনডিউসমেন্ট নাই, প্রমিস নাই, এই অবস্থার সৃষ্টি হয় নাই, তাইলে প্রাসঙ্গিক। আর 30-এ বলে যে যৌথ বিচারের ক্ষেত্রে, যেখানে জয়েন্ট ট্রায়াল হচ্ছে একই সাথে, একজন যদি কোনো দোষ স্বীকার করে ওইটা অপরজনের ক্ষেত্রে আমরা কাজে লাগাইতে পারবো। আর 31-এ বলে যে এডমিশন নট এ কনক্লুসিভ প্রুফ, মেবি স্টপ, মানে অ্যাজ এ স্টপল হিসাবে ব্যবহার করা যাবে, তবে এটা কোনো কনক্লুসিভ প্রুফ না। আর সর্বশেষ 40 থেকে 44 আদালতের জাজমেন্টগুলো প্রাসঙ্গিক হয় কিনা এইটা একটু আমরা দেখব, এইটা একটু পড়ে নেবেন। আর সেকশন 45-এ এক্সপার্ট অপিনিয়নের কথা বলা আছে, যে এটা জাস্ট হেডিংটা মনে রাখবেন, বিশেষজ্ঞের মতামত। আর 52 থেকে 55-এর মধ্যে আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলা আছে, যে চরিত্র প্রাসঙ্গিক কিনা। 2টা সেকশন দেওয়ানির, 2টা ফৌজদারি। দেওয়ানি মামলায় চরিত্রের কোনো প্রাসঙ্গিকতা নাই, 52। আর সর্বশেষ 55-এ বলে যে কম্পনসেশনের ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক, আপনি আসামি হজ করে, ওমরা করে, জাকাত দেয়, এগুলো দেখায় জামিন পাইতে পারেন। কিন্তু যখনই আপনি বলবেন আপনার আসামি হজ করে, জাকাত দেয়, কাউন্টার অপরপক্ষ আপনার আসামি হত্যা করছে, দর্শন করছে, টাকা দেয় নাই, জেল খাটছে, এগুলো তুলে ধরতে পারবে। তার মানে ফৌজদারি মামলায় কেউ যখনই ভালো চরিত্র দাবি করবে
অপরপক্ষ তখন খারাপ চরিত্র তুলে ধরতে পারবে। নর্মালি ব্যাড ক্যারেক্টার প্রাসঙ্গিক না, কিন্তু আপনি যখনই গুড ক্যারেক্টার দাবি করবেন তখনই চলে আসবে আপনার পিছনের যত খারাপ চরিত্র আছে সবগুলা। আর এটার মাধ্যমে আমাদের যেটা হইলো, সাক্ষ্য আইনটা শেষ হইলো। তাহলে আমাদের টোটাল কোর্সে আর বাকি আছে শুধুমাত্র সিপিসি, দেওয়ানি কার্যবিধি। তো আমরা আগামী 3টা ক্লাসে দেওয়ানি কার্যবিধি শেষ করব। আর এরপরে আমরা আমাদের এই যে গ্রুপে যাদের এই প্রথম অবস্থায় ছিলেন, টোটাল 7টা সাবজেক্ট কিন্তু আপনাদের দেওয়ানি কার্যবিধির মাধ্যমে শেষ হবে। তো এরপরে আমাদের নতুন কোর্স আসতেছে, সেখানে আমরা আপনাদের জন্য ট্রাই করব অনেক ডিসকাউন্ট দিয়ে ওই কোর্সে অংশগ্রহণ করানোর জন্য। তাহলে আমরা আমাদের একটা সাবজেক্ট বাকি থাকলো, সেটা হচ্ছে সিপিসি, যেটা আমরা আগামী 3টা ক্লাসে শেষ করব। ওই আগামী 3টা ক্লাস আমরা দেখি আপনাদেরকে গ্রুপে জানাবো কবে নিচ্ছি, তবে প্রতিদিনই হইতে পারে। অসংখ্য ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে